কেয়া মুখার্জির লেখা অধৈর্য প্রেম গল্পটা নতুন শুরু করলাম। শুনে জানাবেন কেমন লাগলো। ছেলের হাতে বাপের মৃত্যু আজকের ব্রেকিং নিউজ। খবরের প্রতিটা পেজের হেডলাইনে একটাই শব্দ, সিংহানিয়া গ্রুপের কর্মকর্তার মৃত্যু তারই ছেলের হাতে। ছেলেটি মোটেও নাকি ভালো নয়, সব সময় নেশায় ডুবে থাকে। নারী সঙ্গ ছাড়া তার চলে না, ড্রাগসের নেশাও খুব করে। তবে পুলিশের হাতে তেমন কোনো প্রমাণ মেলেনি, পুরোটাই সন্দেহের ভিত্তিতে। তবে অরুণ সিংহানিয়ার মৃত্যুতে তার পুরো পরিবার একটুও ভেঙে পড়েনি। তার স্ত্রী মালিকা সিংহানিয়ার চোখে এক ফোঁটাও জল নেই। স্বামীর মৃতদেহের পাশে বোবার মতন বসে আছে। কোনো কান্না নেই, না আছে আহাজারি। শরীরে রোজকার মতনই গহনায় মোড়া অপূর্ব সুন্দরের অধিকারিণী মিসেস মালিকা সিংহানিয়া। তবে আশ্চর্য বিষয়, কারো মুখে কোনো শোকের ছায়া নেই। বরঞ্চ সিংহানিয়া পরিবারের প্রতিটা মানুষ নীরব। কিন্তু কারণ কি? সাংবাদিক ছেলেটি খবরটা লাইভ নিউজ বলছিল। এমন সময় পেছন থেকে হৈ হৈ করে ওঠে, সব রাজ রাজ এসেছে। ও! সাংবাদিক ছেলেটিও হাঁ করে চেয়ে আছে সামনের আগত ছেলেটির দিকে। রাজ সিংহানিয়া, যার নামে এত এত অভিযোগ। দ্য রাজ সিংহানিয়া। হাতে ফুলের মালা নয়, আছে মদের বোতল। যে মৃত ব্যক্তির পাশে দাঁড়িয়ে বলে বলে সমস্ত ক্যামেরা বন্ধ হোক। রাজ সিংহানিয়া জমের আরেক নাম। ভয়ে প্রতিটা রিপোর্টার ক্যামেরা বন্ধ করে। নিজের গমগমে স্বরে বলে, আপনারা বাইরে যেতে পারেন। আমাদের পারিবারিক ব্যাপারে চাইছি না কোনো ব্লাডি রিপোর্টার সেটা ক্যামেরা বন্দি করে খবরে পেশ করুক। প্লিজ বাড়ির বাইরে যান। রাজ সিংহানিয়ার গমগমে আওয়াজে সব বাড়তি লোকগুলোকে দূর করে। লোকজন কম হলে মৃত ব্যক্তির দিকে চেয়ে থেকে চলে যায় অন্দরমহলে। নিজের ম্যানেজারকে বলে, এই সমস্ত ড্রামা বন্ধ করো, গতকাল থেকে অসহ্য লাগছে সব। ম্যানেজার বলে, স্যার যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলি। রাজ কোনো কথা বলে না, চুপ থাকে। তার মানে ম্যানেজারকে বলতে বলেছে। সবাই সবাই আপনাকেই দোষারোপ করছে। বড় সাহেবের মৃত্যুতে এই বিষয়ে আপনার কি কোনো মতামত নেই? না মানে, ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। না, এই বিষয়ে আমার কোনো কথা বলার নেই। বাঁকা হেসে মদের বোতলে চুমুক দেয়। আজ রাতটা স্পেশাল করার দায়িত্ব তোমার। কাইসার নতুন মেজাই, যার পারফরমেন্স হবে 100%। কিন্তু স্যার, রাজ ঠান্ডা স্বরে বলে, বসটা কে কাইসার, আমি নাকি তুমি? যা বলছি তাই যেন হয়। আর হ্যাঁ, এইসব মেলোড্রামা বন্ধ করো ফার্স্ট। কিন্তু স্যার, কোনো কিন্তু নয় কাইসার। যেটা বলেছি সেটাই করো, ফার্স্ট মে চাই। সুন্দর দেখতে হবে অবশ্যই, ভার্জিন হলে তো কোনো কথাই নেই। তবে হ্যাঁ, রাজ সিংহানিয়া কারো এটাও জিনিসে মুখ দেয় না, মেয়ে যেন ভার্জিন হয়। কাইসার মুখে কিছু কথা না বলে ঘাড় নেড়ে বাড়িয়ে যায়। কাইসার মুখে কিছু কথা না বলে ঘাড় নেড়ে বেরিয়ে যায় ঘর থেকে। রাজ নিজের মতো নিয়ে ড্রিঙ্ক করতে থাকে। রাজের মধ্যে একটা অদ্ভুত পাওয়ার আছে। সে যতই নেশা করুক না কেন, ওর নেশা চড়ে না। খুব একটা মদ রাজকে কাবু করতে পারে না। কায়সার চলে যেতেই ঘরে একজন প্রবেশ করে। রাজ উল্টো দিকে দাঁড়িয়ে থাকায় বুঝতে পারে ঘরে কেউ এসে দাঁড়িয়েছে। রাজ উল্টো ঘুরেই বলে, কোন পতিতার কন্যা আমার ঘরে প্রবেশ করুক সেটা আমার পছন্দ নয়। কোনো পতিতার কন্যা আমার ঘরে প্রবেশ করুক সেটা আমার পছন্দ নয়। সো গেট আউট ফ্রম মাই রুম। অপর পাশ থেকে কোনো উত্তর না পেয়ে কায়সার সামনের মেয়েটিকে ভালো করে দেখে নিয়ে দাঁতে দাঁত চেপে বলে, রূপ দেখি আমাকে বশ করতে পারবি না। আমার ঘর থেকে বের হ। সহ্য হয় না তোদের মতো নোংরা মেয়েদের। সামনে দাঁড়ানো মেয়েটি ছুটে গিয়ে রাজের পা চাপড়ে ধরে বলে, আমি আমি ভুল করেছি। আমি জানি এই ভুলের ক্ষমা হয় না। তবুও তবুও কেন কেন এমন করে নিজের গায়ে কলঙ্ক টানছো রাজ? রাজ এক ঝটকা মেরে নিজের পা থেকে মেয়েটিকে সরিয়ে দিয়ে বলে, বলেছি না, নোংরা মানুষ আমার সংস্পর্শে যাতে না আসে আমি পছন্দ করি না। আমার আবার স্নান করতে হবে। রাজের সামনে বসে থাকা মেয়েটি ক্রন্দনত অবস্থায় বলে, কেন করছো এমন? যেটা যেটা ভাবছো কিছু বলার আগে রাজ নিজের হাতে থাকা মদের বোতলটি টেবিলে মেরে ভাঙ্গা কাঁচের অংশ নিয়ে মেয়েটির মুখের দিকে এগিয়ে এসে বলে, কয়েক সেকেন্ড লাগবে মেরে ফেলতে, জানটা বার করতে। আমার আবার মায়া দয়া নেই, পুলিশের ভয়ও নেই। খুন করে দিব্যি ঘুরে বেড়াবো সবার সামনে দিয়ে। কেউ আমার কিচ্ছুটি করতে পারবে না। সামনে বসে থাকা মেয়েটি হু হু করে কেঁপে ওঠে, ভয়ে ভয়ে বলে,
প্লিজ। কি 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 করছি আমি? রাজ আর একটু এগিয়ে গিয়ে মেয়েটির মুখটা ভালো করে দেখে নিয়ে বলে, আজ হঠাৎ আমার পায়ের তলায় যে? শখের নাগর বুঝি অক্কা পেয়েছে তাই আজ আমার পায়ের তলে আসতে হলো? তোদের মতন পতিতাদের আমি ভালোই চিনি, বড়বাবুদের পেলে। তারপর কিছু না বলে রাজ উঠে দাঁড়িয়ে মেয়েটিকে ডিঙিয়ে গিয়ে বলে, আমি চাই না দ্বিতীয় দিন আমার এবং আমার ঘরের ত্রিসীমানাতেও যেন কোনো পতিতার পা পড়ে। নারীতে লিপ্ত থাকা পুরুষটির আজকে কি এমন হলো যে নারী পিপাসা নাক মিটিয়ে চুপ করে একটা জায়গায় বসে রয়েছে? মাথা তার সোজা সটাং বসে কোনো দূরের কিছু দেখার চেষ্টা করছে। কি? ঘরের ভেতর বসে রয়েছে একটা নারী। হ্যাঁ, শুধুই একটা নারী, যার 18-তে পা দেওয়ার সাথে সাথেই এই করুণ নরকে ঠাঁই হয়েছে। তার নিজেরই মামা তাকে বিক্রি করে দিয়েছে কোনো এক ব্যবসায়ীর হাতে, আর সেই ব্যবসায়ীটির মারফত আজ এখানে এই ঘরে বসে থাকা। তরুণীটি রীতিমতো কাঁপছে কাঁদছে, অসহ্য লাগছে সবকিছু। নিজের দেহ মন এভাবে বিলিয়ে দিতে হবে ভেবে ভেবেই আঁতকে উঠছে বারবার। কি কি হলো? এত বছর নিজেকে সবার থেকে আড়াল করে এনে কি হলো? নিজেকে এত বছর সবার পিপাসা লালসা থেকে বাঁচিয়ে কি হলো? তার মা তো চলেই গেল দেশ দুনিয়া ছেড়ে। বাপটারও কোনো খোঁজ খবর নেই। হয়তো আছে কোনো এক স্থানে শান্তিতে নীরবে। কিছুটা সময় পর সামনে বসা লোকটা উঠে দাঁড়ায়, বিছানায় বসে থাকা রমণীটির দিকে এগিয়ে আসে। খুব কাছে এগিয়ে এসে মুখোমুখি হয়ে দেখে কিছুটা সময় নিয়ে রমণীটি ভয়ে দুরু দুরু বুকে কিছু সরে আসে, পিছু সরে আসে। লোকটির গা থেকে কেমন উটকো একটা গন্ধ আসছে। মেয়েটা বুঝতে অসুবিধা হয় না যে ড্রিঙ্ক করেছে, তার সাথে তার গায়ের কড়া পারফিউমের গন্ধ সব মিলিয়ে যেন দম বন্ধকর পরিস্থিতি। কি করে সামাল দেবে এই 18 বছর কিশোরী? কোনো রকমে গলার স্বর বার করে বলতে চায়, দেখুন, কাছে আসবেন না। আমি আমি কিন্তু রাজ কিছুটা সামনে এগিয়ে এসে বলে, আমাকে ভয় পাচ্ছেন মিস? আমাকে রাজ সিংহানিয়াকে? কিন্তু কেন কেন ভয় পাচ্ছেন? ভাবছেন আমি আপনাকে? না। নারী নিয়ে ঘরে দরজা বন্ধ হয় ঠিকই, তবে সেই নারীর গায়ে একটা ফুলের টোকাও দেয় নাই রাজ সিংহানিয়া। মেয়েটি অবাক হয়। কি? বোধ হয় আজকালকার দুনিয়ায় এমন মানুষও হয়, নারী ঘরে নিয়ে ঢুকে অথচ সেই নারীকে স্পর্শ না করে মুখের ওপর টাকার বান্ডিল দিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। কেন? অহেতুক মানুষটা নিজের নামে বদনাম করায়। মনের মধ্যে হানা দেয় এই 18 বছরের কিশোরীর। বাবু, বাবু, আমাকে ছেড়ে দিন। আমার আমার সতীত্ব একমাত্র সম্বল। নিজের বলতে একমাত্র নিজের সতীত্বটাই রয়েছে। এটাকে নষ্ট করবেন না। আমি যে বাইরে মুখ দেখাতে পারবো না, মা বাপ নেই, মরা ছাড়াও কোনো গতি নেই। কথাটা শেষ করেই 18 বছরের কিশোরী হাউমাউ করে কেঁদে দেয়। রাজ অবাক না হয়ে পারে না। আজ পর্যন্ত এমন কোনো মেয়েকে দেখেনি যে সে রাজকে দেখে পাগল হয়নি। মেয়েরাই রাজের সাথে সম্পর্ক করতে চায়। তো এরকম অনেক প্রপোজাল রাজ পেয়েছে। বাইরের কিছু মানুষ রাজের সম্বন্ধে জানলেও রাজ নিজের হাতে এখনো অবধি কোনো মেয়েকে স্পর্শ করেনি। নিজেকে গুটিয়ে রাখে, কিন্তু বাইরের লোকদের সামনে জাহির করে সে নারী দেহমত্তা এক পুরুষ। কাজে প্রতিদিন রাতে নিত্য নতুন মেয়ের দরকার। এক প্রকার বলতে গেলে নিজেই নিজের ইমেজটাকে নষ্ট করেছে। মানুষের সামনে তবুও কেন যেন মেয়েরা রাজ বলতেই পাগল, অদ্ভুত টান অনুভব করে। কিছু কিছু মেয়ে এমনও আছে রাজের গায়ে ইচ্ছাকৃত ঢলে পড়ে, রাজের একটু সাড়া পেতেই দাঁড়িয়ে পড়ে। এরকম কিছু মেয়ের সাথে রাজের কাজের সূত্রতে আলাপ হয়েছে, কিন্তু ওই যে রাজ নারীদের পছন্দ করে না, কোনো টান অনুভব করে না নারীদের প্রতি। একজনের প্রতি খুব আকৃষ্ট হয়েছিল রাজ, কিন্তু সে সবই আজ ইতিহাস। কিন্তু আজ হঠাৎ কি হয়েছে? কি জানি, যে ছেলে 3-4 বোতল মদ অনায়াসে শেষ করেও নিজের মধ্যে কোনো নেশা অনুভূত করে না, সেই ছেলে 18 বছরের কিশোরীকে দেখে ঠিক থাকতে পারছে না। নিজের মন মস্তিষ্ক যেন নিজের বিপরীতে কথা বলছে। 18 বছরের মেয়েটার মধ্যে হালকা পাতলা গড়নের সৌন্দর্যের অধিকারিণী সামনে বসে দেখায় অমনিতে। বোধ হচ্ছে রাজের বয়স কম বলেই এত সুন্দর লাগছে নাকি, না সত্যি মেয়েটা সুন্দরী? রাজ বুঝে পায় না। নারীটির মাথা ভর্তি চুলগুলো বুঝে কোমর ছাড়িয়ে এলোমেলো হয়ে সারা পিঠময় ছড়িয়ে রয়েছে। পরনে লাল রঙের পাতলা শাড়ি। সেই শাড়িটা যেন মেয়েটার শরীরে। মেয়েটাকে দেখতে সুন্দর, ঠোঁটে হালকা লিপস্টিক, গোলাপি রঙের। নাকি ঠোঁটটাই গোলাপি? রাজ সেটাও বুঝতে পারে না।
একভাবে মেয়েটাকে পর্যবেক্ষণ করে মাথা ঝাঁকিয়ে কি একটা বিড়বিড় করে বলে। সামনে বসে থাকা কিশোরী মেয়েটি অতশত না বুঝেই হাউমাউ করে কেঁদে ওঠে। নিজের গাটাকে নিজের দু হাত দিয়ে ঢাকার চেষ্টা করে বলে, দয়া করে আমার কাছে আসবেন না, আমার খুব ভয় করছে। রাজের মজা লাগে মেয়েটিকে এভাবে কাঁদতে দেখে বলে, জানতে না তোমাকে এখানে কিসের জন্য আনা হয়েছে? তাহলে এত নাটক কিসের? এটির সাথে সাথেই মাথা নেড়ে বলে, জানতাম না, আমি কিছু জানতাম না। বিশ্বাস করুন, আমার মামা আমার মামা আমাকে বিক্রি করে দিয়েছে। বাপ মানেই মামা মামির কাছে মানুষ। মামা টাকার লোভে ওই বাজারে ব্যবসায়ী দুলালের কাছে আমাকে বিক্রি করে দিয়েছে। আর সেই দুলালের মারফতে আমি আজ এখানে। বিশ্বাস করুন বাবু, আমার আর যাওয়ার কোনো জায়গা নেই। আমাকে আর বলতে পারে না। মেয়েটি হাউ মাউ করে কেঁদে ওঠে। রাজের এত বছরের জীবনে কোনোদিন কোনো মেয়ের প্রতি টান অনুভব করেছিল কিনা ঠিক জানা নেই, কিন্তু এখন মেয়েটির চোখে জল যেন বুকের মধ্যে বড্ড লাগছে। কিছু একটা অনুভব করছে যেটা নিজে না বুঝতে পারলেও তার মন ঠিক বুঝতে পারছে জ্বলে যাচ্ছে। রাজের 28 বছর জীবনীতে কখনো মায়া দয়া জিনিসটা ভেতরে কাজ করেনি। নিজেকে এমন ভাবেই তৈরি করেছে, কখনো কার প্রতি মায়া দয়া সেরকম ভাবে আসেনি। নিজেকে যথেষ্ট স্ট্রং প্রেজেন্ট করে সকলের সামনে, কিন্তু সেই ছেলেটাই আজ এই মেয়েটির কথা শুনে স্তব্ধ হয়ে যায়। বেশি কিছু না ভেবে পকেটে ফোন বার করে কায়সারকে ফোন করে। সাথে সাথেই অপর পাশ থেকে বলে ওঠে, স্যার। রাজ নিজের পার্সোনালিটি বজায় রেখে গম্ভীর স্বরে বলে, স্যারকে বলে কায়সারকে বলে, মেয়েটাকে কোথা দিয়ে নিয়েছো? কায়সার ভয়ে ঢোক গিলে মুখে ভয়ের ছাপ, রক্ত শূন্য হয়ে গেছে মুখ বোধ হয়। বলে, স্যার বিশ্বাস করুন, এটা এটা নতুন লোক, মুকুটপুর গ্রামের দুলাল ব্যবসায়ী। তার থেকে নাও একদম। কেউ এখনো অব্দি ফুলের টোকা অব্দি দেয়নি, আপনি প্রথম। রাজ অশ্রাব্য ভাষায় দুটো গালি দিয়ে বলে, মেয়েটিকে পার্মানেন্টলি চাই, রক্ষিতা হিসাবে। কথা বল কত লাগবে। এক প্রকার মেয়েটিকে সারা জীবনের জন্য কিনতে চাই। পুষিয়ে দিও দুলালকে। আর হ্যাঁ, এই মেয়ের সমস্ত ডিটেলস আমার চাই। গাড়ি বার করো, আমি বের হব। 18 বছরের কিশোরী হাঁ করে সামনে বসে থাকায় গম্ভীর লোকটার কথা শুনে অবাক না হয়ে পারে না। চোখ থেকে এখনো টপ টপ করে জল পড়তে থাকে। মাথার মধ্যে একটাই কথা ঘুরপাক খায়, রক্ষিতা। বয়স অল্প হলেও এই কথাটার মানে মেয়েটি বোঝে। হাউ মাউ করে কেঁদে ওঠে, ভগবানের কাছে নীরবে নিজের মৃত্যু কামনা করে। এর থেকে তো এটাই ভালো ছিল, আজ রাত ভোগ করে মানুষটাকে ছেড়ে দিত। ও আত্মহত্যা মহাপাপ জেনেও সে আত্মহত্যার সাগরে ডুব দিত। কিন্তু এখন এখন প্রতিনিয়ত তাকে মরতে হবে একটা মানুষের রক্ষিতা হয়ে। হায় ঈশ্বর, মেয়েদের বিয়ে করে স্বামী সংসার হয়, সন্তান হয়, আর আমি আজ থেকে কারো কেনা গোলাম, কারো কেনা রক্ষিতা। এই মেয়ে, বস বিছানায়। 18 বছরের কিশোরী হাঁ করে মুখ পানে চেয়ে রয়েছে বৃদ্ধ মহিলাটির দিকে। বলে কিনা কোনো রকম ভনিতা ছাড়াই কিশোরী মেয়েটি বলে ওঠে, কেন ঠাকুমা, কেন খুলবো? বৃদ্ধ মহিলাটি চোখ বড় বড় করে তাকিয়ে বলে, ঠাকুমা কাকে বললি? যদিও অনেক পুরনো কাজের লোক, সিংহানিয়া বাড়ির এই বৃদ্ধ মহিলা, সেই কারণে অনেকে মেনে চলে ওনাকে। রাজও ছোট থেকে এনার হাতেই মানুষ, সেই কারণে অনেকটাই মেনে চলে। বৃদ্ধা বলে ওঠে, যেটা বলছি সেটা কর। স্যার বলেছেন কাপড় খুলে শুয়ে থাক। আর হ্যাঁ, নিজের হাতে নিয়ে আসা ড্রেসটা মেয়েটার দিকে বাড়িয়ে দিয়ে বলে, এই নে ড্রেসটা ধর, এই ড্রেসটা রাতে পরে নিস। কিশোরী কন্যা অবাক হয়ে তাকিয়ে বলে, মানে এটা কেন পড়তে যাব? কথাটা বলে কিশোরী মেয়েটি সামনে দাঁড়িয়ে থাকা বয়স্ক মহিলাটিকে ভালো করে দেখে। পরনে একটা ব্ল্যাক কালারের হাঁটু অব্দি জামা, তারপর একটা সাদা রঙের কোট, পায়ে হাঁটু সমান মোজা, কালো জুতো, চুলগুলো খোপা করা, মাথায় ব্ল্যাক কালারের টুপির মতন কিছু একটা পড়েছে। মহিলাটির বয়স হলে দেখে বোঝার উপায় নেই কত বয়স। যথেষ্ট স্মার্ট, একটা ডিসিপ্লিনের মধ্যে রয়েছে দেখেই বোঝা যাচ্ছে। অনেকটা আদব কায়দা নিয়ে চলাফেরা করে। কিশোরী মেয়েটিকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে লতিকা নামক বৃদ্ধ মহিলাটি বাঁকা হেসে বলে, এটাই হলো আমাদের ইউনিফর্ম, মানে বুঝিস, মানে ড্রেস। এখানে থাকতে হলে আদব কায়দায় থাকতে হয়। তোর মতন নষ্ট মেয়ে মানুষের কি বুঝবে? যতই হোক তোকে সম্মান মন থেকে না করলেও স্যারের সামনে তো করতে হবে। স্যারের খাস বলে কথা। বুড়িটি একটু এগিয়ে গিয়ে ধীরে ধীরে বলে, দেখ, মনে হয় তোর অনেকটাই অল্প বয়স,
কিন্তু তবুও একটা কথা কান খুলে শুনে রাখ, স্যার তোকে এমনি এমনি নিয়ে আসে নাই, প্রতি রাতের সঙ্গী হিসেবে পছন্দ করেছে। একজনের সাথে এরকম পার্মানেন্টলি থাকা স্যারের এই প্রথম। প্রথম তার মানে এটাই বোঝায় তোর মধ্যে এমন কিছু একটা আছে যেটা স্যারকে আকৃষ্ট করছে। বুঝতে পেরেছিস? বয়স তো আর কম হলো না, আমার 50-এর কোটায় চলে বস। অনেকটাই অভিজ্ঞ, সেই অভিজ্ঞ চোখেই বুঝতে পারছি। শোন, একটা ভালো কথা বলি, বড় স্যারকে হাতে রাখার চেষ্টা করিস না। তোর ভাগ্য বদলাই দেব অনামিকা ম্যাডাম। কিশোরটি ঢোক গেলে ভয়ে ভয়ে বলে, মা মানে? সে তো অনামিকা ম্যাডামের সাথে দেখা হলেই বুঝতে পারবি কতদিন এই বাড়িতে টিকতে পারিস। দেখ, নিশ্চয়ই কোনো অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দেবে। স্যারের চোখে ছোট করতেই 2 মিনিটের সময় নেবে না অনামিকা ম্যাডাম। কে? কে এই অনামিকা? খবরদার মেয়ে নাম মুখে নিয়ে আনবি না। পরে ধীরে ধীরে সব জানতে পারবি এই বাড়ির গোপন রহস্য। আর শোন, একটা কথা, স্যারের মতন মত চলিস। তুই নষ্ট মেয়ে হলেও তোর মুখটা দেখে আমার খুব মায়া লাগছে, তাই বললাম। স্যারের মন জোগাতে হলে রাত্রিবেলায় পুষিয়ে দিস। যাই হোক, বেশি কথা বলবো না, তবে এটাই বলবো, আমার কথাগুলো মাথায় রাখিস। বড় স্যারকে খুশি রাখতে পারলে তোর জীবন জিঙ্গালালা। কথাটা বলে বৃদ্ধ মহিলাটি ঘর থেকে চলে যায়। এত এত কথা বাচ্চা মেয়েটার মাথায় কিছু ঢুকলো না কিনা সন্দেহ। কিশোরী কন্যা হাতের মধ্যে একটা শপিং ব্যাগ দেখে অবাক হয়। ব্যাগ থেকে জামাটা বার করতেই আলু পরিমাণে অবাক হয়। লাল রঙের একটা হাত কাটা ছোট জামা, না আছে হাতা, না আছে কিছু। কিশোরীটি বুঝতেই পারে না জামাটা গায়ে পড়বে কোথা দিয়ে। এটা তো হাতা গলা কিছুই নেই। এক আশ্চর্য ব্যাপার, পরে কি করে? ছি, এসব জামা আমি পরবো না। এত এত ভাবনার মাঝেই নিচ থেকে চেঁচামেচির আওয়াজ আসে। চেঁচামেচির আওয়াজ শুনতেই কিশোরী কন্যা থতমত খেয়ে যায়, ভয়ে কিছুটা সিঁটিয়ে যায়। কেননা এই বাড়িতে আসার সময় লক্ষ্য করে বাড়িতে কোনো অনুষ্ঠান ছিল, কোনো মৃত ব্যক্তির শ্রাদ্ধ শান্তির কাজ চলছিল হয়তো। আর সেসবের তোয়াক্কা না করেই ওই গম্ভীর পুরুষ টানতে টানতে ঘরে নিয়ে এসে রাখে। সেই যে গেছে, আর আসার নাম নেই। নিজে না এসে এই বৃদ্ধ মহিলাটিকে দিয়ে এরকম উল্টো পাল্টা ড্রেস পাঠিয়েছে। ভাবা যায়, কিন্তু মনের মধ্যে খচখচ করায় ধীর পায়ে ঘর থেকে বাইরে পা বাড়ায়। আর তারপরেই ঘরের ভেতর থেকে অদ্ভুত আওয়াজ আসছে, ম্যাডাম। ঠিক ওই যে এমন শব্দ, ছি ছি ছি, আমার সে কি লজ্জা। লতিকা নামক বৃদ্ধ কাজের মহিলাটি মুখে হাত দিয়ে বলে। লতিকার মুখে এমন কথা শুনে সামনে থাকা কাচের গ্লাসটা ফ্লোরে এক আছাড় মারে। ক্ষণিকের মধ্যেই ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। লতিকা নামক কাজের বৃদ্ধাটি ভয়ে এক লাফ দেয়, মনে মনে ঈশ্বরের নাম নিতে থাকে। বেরিয়ে যা আমার ঘর থেকে। তোকে বলেছিলাম ওর কানে আমার নামে ভয় ঢুকিয়ে দিয়ে আসবি, তা না করে। ম্যাডাম শান্ত হন, এত উত্তেজিত হবেন না। এত উত্তেজিত হলে কাজের কাজ কিছুই হবে না। আপনি বুঝতে পারছেন না, কচি মেয়ে পেয়ে বড় স্যার কচি মেয়ের স্বাদ ছেড়ে দেবে? ভালো লেগেছে বলেই তো নিয়ে এসেছে বাড়িতে। আর তাছাড়া আপনার দিকে তো ফিরেও তাকায় না। সামনে বসে থাকা সুদর্শনা মেয়েটি চেঁচিয়ে ওঠে, গেট আউট, আমার ঘর থেকে মেয়ে মুহূর্তে বেরিয়ে যা। তোদের মতো নিমক হারাম কাজের লোক আমার চাই না। লতিকা ঘর থেকে বেরিয়ে যাওয়ার আগে পিছে ফিরে বলে, ম্যাডাম আপনি তো কাজ রাখেননি, রেখেছে বড় স্যার। আর তাছাড়া সুদর্শনা মেয়েটি রাগে দাঁত কটকটিয়ে বলে, খুব কথা বেড়েছে না, খুব কথা। জিভ টেনে ছিঁড়ে দেব, চিনিস আমাকে? লতিকা কোনো কথা না বলে চুপচাপ ঘরে দরজা খুলে বেরিয়ে যায়। যেতে যেতে মুখ বেঁকিয়ে বলতে ভুলে না, ও নাকি আমার জিভ টানবে। যার এই বাড়িতে নিজের স্থান নেই, সে নাকি আমার কাজ খাবে। যত সব। সে ঠিক করবে নাকি? বড় স্যার তোদের মতন মেয়েদের মুখের দিকেও তাকায় না। কথাটা বলে আশেপাশে তাকিয়ে নিজেও চলে যায়। লতিকা এতক্ষণ যার সাথে কথা বলছিল সে হলো অনামিকা। কিছু সময় আগের ঘটনা। নিচে চিৎকার চেঁচামেচি আওয়াজ পেয়ে কিশোরী কন্যা ঘর থেকে ভয়ে ভয়ে বেরিয়ে আসে। বেরিয়ে আসতেই সম্মুখীন হয় এক সুদর্শনা নারী, যাকে দেখে মনে একদম বিদেশিনী। বিদেশ থেকে আসা, ফর্সা গায়ের রং, চুলগুলো হালকা ব্রাউন কালারের, চোখের মণিটাও নীল। নীলমণি একেবারে অপরূপা সুন্দরী যাকে বলে, সেই মেয়েটি ঘরের সামনে দাঁড়ানো দেখতে পায়। কিশোরী কন্যা মেয়েটিকে দেখে থতমত খেয়ে যায়, ভয়ে চমকে ওঠে প্রায়। কিছু বলবে তার আগেই সামনে দাঁড়ানো সুদর্শনা মেয়েটি চুলের মুঠি ধরে টানতে টানতে ড্রয়িং রুমে নিয়ে আসে। ড্রয়িং রুমে রাজ এবং মিথিলা দেবী বসে দুজনের মধ্যে তর্ক বিতর্ক হচ্ছিল। যেহেতু আজ অরুণবাবুর শ্রাদ্ধের খাওয়া দাওয়া ছিল, সেই কারণে বাড়িতে প্রচুর লোক এসেও রাজের দেখা পায়নি। সেই কারণে মিথিলা দেবী, তথাকথিত রাজের মা, এই নিয়েই রাজের সাথে তর্ক করছে।
এমন সময় অনামিকা নামক সুদর্শনা মেয়েটি অষ্টাদশীর চুলের মুঠি ধরে টেনে রাজের পায়ের কাছে ফেলে। অষ্টাদশী মেয়েটি কিছু বুঝে ওঠার আগেই মুখটা তুলে ঠাঠিয়ে গালে একটা চড় মারে অনামিকা। চিৎকার করে বলে, কে সাহস দিয়েছে তোকে রাজের ঘরে ঢোকার? কে এই মেয়ে? আর রাজ তোমার ঘরে কেন ঢুকবে? রাজ খুব বিরক্ত হয় অনামিকাকে মুখের সামনে দেখে। মনে মনে নিজেকে ঠিক রাখার চেষ্টা করে গম্ভীর স্বরে বলে মিথিলা দেবীকে, বাড়িটা আমার, আমার নামে আছে। আমি কাকে বাড়িতে আনবো না আনবো, কে আসবে না আসবে, কে আমার ঘরে ঢুকবে, সেটা আমি ঠিক করব, নাকি না কোনো পতিতার মেয়ে। অনামিকা, এ বাড়িতে অনেক ঘর আছে, কোনো একটা জায়গা নিশ্চয়ই হয়ে যাবে এই মেয়ের। তোমার ঘরে কে? কথাটা বলে শেষও করতে পারেনি, তার আগেই রাজ নিজের অ্যাসিস্ট্যান্ট কায়সারকে কল করে। মিথিলা দেবী অনামিকা অষ্টাদশী নারীটি কিছু বুঝে ওঠার আগেই কায়সারকে ড্রয়িং রুমে আসতে বলে। কায়সার যেহেতু এই বাড়ি থেকেই গেস্ট রুমে আসে, সেহেতু আসতে বেশি সময় লাগে না। কোনো রকমে বসের ডাক শুনে ছুটে আসতেই রাজের ধারালো চোখের মুখোমুখি হয়। রাজ ধীর স্বরে কিন্তু গম্ভীর্য বজায় রেখে কায়সারকে বলে, এই মুহূর্তে তোমার সামনে দাঁড়ানো পতিতার মেয়েকে এক্ষুনি একটা চড় মারবে। কাইসার অবাক হয়ে কিছু বলবে, তার আগেই রাজ বলে, বারবার ভুলে যাও কেন, বসটা আমি। আমি আদেশ করছি এই মুহূর্তে তোমার সামনে দাঁড়ানো পতিতার মেয়েকে ঠাঁটি একটা চড় মারবে। কাইসারকে কখনো দাঁড়িয়ে থাকতে দেখে রাজ ক্রোধ সুরে চেঁচিয়ে ওঠে, কথা কানে যাচ্ছে না নাকি? না আমি তোমার কানের তলায় বাজাবো। অনামিকা কিছু বলতে যাবে, তার আগেই কাইসার নিজের বসের আদেশ রক্ষার্থে কষে একটা চড় মারে অনামিকার গালে। অনামিকা ছিটকে পড়ে পাশের সোফায়। রাজ বলে, কায়সার, চড়টা অনেকটা আস্তে হয়েছে, আরেকটু জোরে দাও। আর পতিতার মেয়ে চুলের মুঠি ধরে তারপর অপর গালে কষি একটা চড় মারো। মিথিলা দেবী ক্রোধ স্বরে বলে ওঠে, রাজ, কি শুরু করেছো তুমি? অনামিকার গায়ে এভাবে লোক দিয়ে চড় মারতে পারো না। রাজ নিচে অবাক হয়ে বসে থাকা কিশোরী মেয়েটির দিকে একবার তাকিয়ে নিজের হাতে এগিয়ে গিয়ে মেয়েটিকে সোফায় বসিয়ে মিথিলা দেবীর থেকে তাকিয়ে বলে, নর্দমায় আমি হাত দিই না, এটা খুব ভালো করেই জানেন আপনি। আর কোন পতিতার মেয়ের দিকে তাকিয়ে আরো আগে তাকায় না? কেন কি জানি, আশেপাশে থাকলেও নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। রাজ, বেশি বাড়াবাড়ি করছো, কথায় কথায় পতিতা কথাটা কেন বলছো? এটা কি ধরনের সভ্যতা? দিনকে দিন উচ্ছন্নে গেছো। আর তাছাড়া অনামিকা তো ভুল কিছু বলেনি। এই মেয়েকে কেনই বা ঘরে নিয়ে এসেছো? তখন বাইরে অত লোকজন ছিল, আমি কিছু বলতে পারিনি। কিন্তু সত্যিই তো, এই প্রশ্নটা আমিও তোমাকে করতাম, এই নিয়ে তোমার ঘরে কি করছে এই মেয়ে? রাজ কিশোরী কন্যার দিকে একবার তাকিয়ে মিথিলা দেবীর দিকে তাকিয়ে বলে, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমি আমার বাড়িতে আমার রুমে কাকে নিয়ে আসবো, কে আমার সাথে থাকবে, পুরোটাই আমার ব্যাপার। কথাটা বলেই রাজ সোফা থেকে উঠে দাঁড়ায়। কিশোরী কন্যার হাত ধরে এক টান দিয়ে নিজের সাথে উঠিয়ে নিয়ে যাবে এমন সময় মিথিলা দেবী বলে, অনামিকা যদি তোমার কাছে পতিতার মেয়ে হয়, তাহলে এই মেয়ে তো তোমার কাছে রক্ষিতা, মানে এই অল্প বয়সী অষ্টাদশী নারী তোমার রক্ষিতা। রক্ষিতা হয়ে এসেছে বলেই বাঁকা হাসে। রাজ সোজা হাঁটতে গিয়েও পিছু ফিরে বলে, রক্ষিতার ব্যাপারটা আপনি ভালো জানবেন, কেননা আপনিও তো থাক পুরনো কাসুন্দি নয়। আর নাই ঘটালাম, আমি শুরু করলে কোনো জায়গা পাবেন না। এই যে শুনুন, আমার বাড়িতে থাকতে হলে আমার আদব কায়দায় চলতে হবে। যদি এই মেয়েকে কেউ অসম্মান করে, অপমান করে, তার সাথে কি করব আমি নিজেও জানি না। মিথিলা দেবী চিৎকার করে বলে ওঠে, নির্লজ্জ বেহায়া ছেলে, বাড়িতে রক্ষিতা নিয়ে উঠেছে, ছি, ভাবতেও ঘেন্না লাগছে। রাজ বাঁকা হেসে বলে, ঠিক আমারও ঘেন্না লাগছে, প্রতিনিয়ত লাগতো, এখনো লাগছে। আপনাদের আশেপাশে থাকলে আমার গাটা গুলিয়ে ওঠে। অরুণ সিংহানিয়া মরলেও আপনাকে নিয়ে গেলেন না কেন, এটাই আমি ভাবছি। রাজ, গলা নামিয়ে, গলা, গলা কিন্তু আমারও আছে, ভদ্রভাবে কথা বলছি বলে এই নয়। বাঁকা হাসে। অনামিকা এতক্ষণ চুপ থাকলেও এখন ছুটে গিয়ে রাজের মুখোমুখি হয়ে বলে, খুব ভুল করলে আজ, খুব ভুল করলে। তোমার অ্যাসিস্ট্যান্টকে দিয়ে আমায় চড় মেরে খুব ভুল করলে। চড়টা আমি মারতাম, কিন্তু কি বলতো, তোর মতন নোংরা পতঙ্গে হাত দিয়ে নিজের হাত নষ্ট করতে চাইনি। তোকে বলেছিলাম না আমার ঘরের আশেপাশে যেন তোকে না দেখি? তবুও নির্লজ্জ বেহায়া মেয়ে আমার ঘরের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকিস। একটা কথা কান খুলে শুনে রাখ, এই বাড়িতে থাকতে হলে আমার কথা শুনেই থাকতে হবে। আর তোর মতন বাজারে মেয়ে ছেলে আমার বাড়িতে থাকলে, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ রাজ। অনেক শুনেছি, আর না। কাইজার, ওর বোধহয় ডোজ এখনো কমপ্লিট হয়নি, আরো দুটো চারটে লাগিয়ে দাও তো, তবে যদি মুখ বন্ধ হয়।
কথাটা শেষ করেই মেয়েটির হাত ধরে টানতে টানতে ঘরে নিয়ে যায়। ঘরে গিয়ে ঘরের দরজাটা ধপ করে বন্ধ করে দিয়ে কিশোরী কন্যার দিকে তাকিয়ে ধীর স্বরে কিন্তু গম্ভীর্য বজায় রেখে বলে, ছিলাম না, ঘর থেকে বের হতে না। কোন সাহসে ঘর থেকে বেরিয়েছিলে? কিশোরী মেয়েটি কি বলবে, কেঁদে কেটে একাকার। এই লোকের সাথে দেখা হওয়া থেকে একটার পর একটা ঘটনা, জীবনটা যেন ঝালাপালা হয়ে গেছে। দেখুন, অসহ্য, এই সমস্ত ন্যাকা কান্না বন্ধ করো। কথাটা বলেই ঘরে থাকা ছোট ফ্রিজ থেকে মদের বোতল বার করে ঘরের কোণে রাখা সোফাটায় গিয়ে বসে। পায়ের উপর পা তুলে আয়েশ করে বসে মেয়েটিকে ইশারায় কাছে ডাকে। মেয়েটিকে এখনো এক জায়গায় দাঁড়িয়ে থাকতে দেখে রাজ আবার বলে, কি হলো, কথা কানে যায়নি? কিশোরী কন্যা ভয়ে ভয়ে এগিয়ে যায় সামনে। সামনে গিয়ে দাঁড়াতেই রাজ হাত ধরে হ্যাঁচকা টানে নিজের কোলের উপর বসায়। মেয়েটিকে ভালো করে পর্যবেক্ষণ করে বলে, এই প্রথম মদ ছাড়া নেশা ধরছে। আফিমের চেয়েও বেশি মোহনীয় মেয়ে তুমি। বড্ড নাজেহাল লাগছে। নিজেকে সংযত রাখতে কষ্ট হচ্ছে। অষ্টাদশী মেয়ের মনে ভয়, সংকোচ, জড়তা সবটাই হচ্ছে। রাজের কোল থেকে উঠে যেতে চাইলেই রাজ কোমর চেপে ধরে। নিজের নাক মেটে চুলে গুঁজে বলে, "হুম।" অষ্টাদশীর ভয়ে গলার আওয়াজ আসছে, না, আমি কিছু মাখিনি। রাজ অষ্টাদশী মেয়েটিকে আরেকটু মনে হয় খেয়ে ফেলি। মেয়েটি ভয়ে একদম স্তব্ধ হয়ে যায়। নিজের হাত পায়ের কম্পন টের পায়। ভয়ে ভয়ে ঢোক গিলে বলে, ছেড়ে দিন না আমায়, দয়া করে। রাজার সেসব কানে গেছে কিনা সন্দেহ। ঘোর ঘোর স্বরে বলে, মেয়ে তোমার নাম কি সেটাই তো জানা হলো না। মেয়েটি আকুপাকু করে বলতে লাগে, আমার নাম বনলতা সেন। নামটা শোনা মাত্রই রাজ ঝট করে মাথা তুলে বলে, কি নাম, লতা পাতা সেন? মেয়েটি তড়িৎ রেগে রাজের কোল থেকে নেমে কোমরে হাত দিয়ে বলে, রাজের দিকে আঙ্গুল দেখি, এই এই যে মিস্টার, আমার নাম বনলতা, বনলতা সেন, লতা পাতা না বুঝলেন? রাজের খুব হাসি পায় হঠাৎ এমন ভাবে মেয়েটাকে কথা বলতে দেখে। রাজ মেয়েটির সামনে যাই না করে গম্ভীর মুখ রাখে। বনলতা আঙ্গুল তাক করে বলে, এই যে দেখুন, দ্বিতীয়বার জানো না। রাজ বনলতার পুরো কথাটা শেষ করতে না দিয়েই দাঁতে দাঁত চেপে গম গমে স্বরে সোফা থেকে বসে বনলতার আঙুলটা মুচকে ধরে বলে, দুটো ভালো কথা কি বলেছি তাতেই আমাকে আঙ্গুল দেখাও? মেয়ে, কত বড় সাহস দেখে তো আমি অবাক হচ্ছি। বনলতা ভয় পেয়ে যায়। নিজের আঙ্গুলে ব্যথা করে ছাড়ানোর জন্য মোচামুচি করে কিন্তু কিছুতেই কিছু হয় না। রাজ মুচড়ে ধরা আঙ্গুলটা ছেড়ে বনলতার হাতের কবজি ধরে টেনে নিজের মুখোমুখি নিয়ে এসে বনলতার মুখের দিকে তাকিয়ে চোখে চোখ রেখে বলে, একটা রক্ষিতা হয়ে কিনা মালিককে চোখ রাঙাও? ওই চোখ গেলে দেবো যেন আমায়? বাইরে দুটো ভালো কথা বলে সেভ করেছে বলে এই নয় তোমার পেছু পেছু ঘুরে বেড়াবো। কোচি মেয়ে আজ ভালো লাগছে তাই নিয়ে এসেছে নিজের সাথে। তাও টাকা দিয়ে কিনে, কদিন পর ভালো লাগবে না, ছুঁড়ে ফেলে দেবো। থাকবে কোন একটা ডাস্টবিনে পড়ে। কথাটা বলেই সোফা থেকে উঠে দাঁড়ায়। যেতে যেতে বলে, ঘরের দরজা লক করে শোবে, অবশ্যই সোফায়, বিছানায় নয়। মেঝেতেও শুতে পারো, তবে হ্যাঁ, বিছানা স্পর্শ করবে না। কথাটা বলে সেকেন্ডের মাঝে ঘর থেকে বেরিয়ে যায়। বনলতা স্তব্ধ হয়ে গেছে, কি বলে গেল লোকটা। সত্যি তো, কথাগুলো তো সত্যি। বনলতাও না একটু ভালো কথা বললেই তার সাথে সহজেই মিশে যায়, তেমনটাই হয়েছিল। হয়তো নিজের ওপর এখন নিজেরই ধিক্কার হচ্ছে। ছি ছি বনলতা, তুই কিনা শেষমেশে রক্ষিতা হয়ে এলি। ছি, মানুষের খেলার পুতুল। ভালো লাগবে খেলবে, ভালো লাগবে না ছুঁড়ে ফেলে দেবে। তখন তো ঠিকানা হবে ডাস্টবিন। কেউ নেবে না তোকে। কি হবে বনলতা? তোর ভবিষ্যৎ কি বনলতা? এত ভালো রেজাল্ট করেও পড়াশোনা করতে পারবি না বোধহয়। মনে মনে এত কিছু ভেবে চোখ থেকে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। যদিও বনলতা খুব স্ট্রং, মামা মামির সংসারে নিজেকে নিত্য নতুন অপমানের সাথে মানিয়ে নিয়েছে। মামি কম কথা শোনায়নি, কম তো অত্যাচার করেনি। এমনও আছে মাছ ভাজতে গিয়ে মাছ পুড়ে গেছিল বোধহয়, সেই কারণেই গরম তেল বনলতার পায়ে ফেলে দিয়েছে, ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিয়েছিল বনলতার মামি। সেই পোড়া পা বহুদিন লেগেছে ঠিক হতে। তা সত্ত্বেও বনলতা সব নিয়ে বাড়ির কাজ বাজ করে বেড়াতো। দিন শেষে কি পেতো? জল ঢালা ভাত। অত্যাচার প্রচুর সহ্য করেও মেয়েটার কপালে বুঝি সুখ নেই। শেষমেশে কিনা কোনো বড়লোক বাপের বিগড়ে যাওয়া বখাটে ছেলে রক্ষিতা নামে লিখিত হলো নিজের জীবন। ভগবানের কাছে নানা মিনতি করতে থাকা মেয়েটা মনে মনে কাকেই বা বলবে। এই পৃথিবীতে বনলতার কথা শোনার মতো কেউ নেই। না কেউ কখনো ছিল, না ভবিষ্যতে কেউ থাকবে। একটা দীর্ঘশ্বাস, এটাই বুঝি জীবন। সারাদিনে ক্লান্ত বনলতা দু চোখ বন্ধ হয়ে আসছে।
তাও কোনো রকমে নিজেকে ফ্রেশ করার জন্য একটা লম্বা স্নানের দরকার। কোনো কিছু না ভেবে সোজা চলে যায় ওয়াশরুমে। দরজা খুলতেই বড়সড় একটা বাথরুমের দেখা মেলে। আগে কখনো দেখেছে কিনা সন্দেহ। একটা বড় ঘরের সামনে বাথরুমটা। অত শত না ভেবে লম্বা শাওয়ার নেয়। কোনো রকমে স্নান করে বেরিয়ে বাথরুমে থাকা তোয়ালেটা দিয়ে গা হাত পা মুছে এবারে চিন্তা করে পরনে কি পরবে। সারাদিন তো ওই কাপড় পরেই কেটে গেল। কেমন যেন ঘেমো ঘেমো গন্ধ বেরোচ্ছে ওই কাপড় থেকে। অত কিছু না ভেবে গায়ে টাওয়াল জড়িয়ে বেরিয়ে আসে। সোফার পাশেই কতগুলো জামা কাপড় ভাঁজ করা দেখিয়ে তার মধ্যে থেকেই একটা সাদা রঙের শার্ট গায়ে গলিয়ে নেয়। যতদূর বুঝতে পেরেছে রাজ নামক ব্যক্তিটি আজ আর আসবে না ভেবে বরণটা ওই শাড়ি ধুয়ে ঘরের লাগোয়া ব্যালকনিতে মেলে আসে। চুল থেকে এখনো টপ টপ করে জল পড়ছে মেয়েটা। সেদিকে কোনো খেয়াল নেই। কোনো রকমে গায়ে জামাটা গলিয়ে সোফায় জড়সড় হয়ে শুয়ে পড়ে। শরীর চেয়ার চলছে না। বেশ কিছু সময়ের মধ্যেই বনলতা ঘুমিয়ে রাজ্যে পাড়ি দেয়। বনলতা ঘুমিয়ে যাবার কিছু সময় পরেই বন্ধ ঘরের দরজা খুলে যায়। অন্ধকার ঘরে দুপায়ে গিয়ে সে ঘরের লাইটটা জ্বালাতেই ঘটে বিপত্তি। কিশোরী পরনে সাদা শার্ট, তাও জামা কলার একদিকে, গলার সামনে দুটো বোতাম খোলা। মাঝরাতে রাজঘরে এসে লাইট জ্বালাতেই অবাক হয়ে যায়। নিজের শরীরে থাকা শার্টটা খুলে ফেলে মেঝেতে। মুখে কিছু না বলে এগিয়ে যায় সোফার কাছে। কিছু সময় পর্যবেক্ষণ করে নিজের হাতের ঘড়িটা খুলে ফেলে। এগিয়ে যায় একটু। মুখটা এগিয়ে নিয়ে যায় বনলতার মুখের কাছে। ঠোঁটটা চোখা করে কিছু একটা ভেবে কিশোরী কন্যাকে বিছানায় নিয়ে ফেলে। বনলতার সবে চোখটা লেগে এসেছিল, আর এমন সময় এমন হওয়ায় আর কিছু করার প্রতিক্রিয়া দিতে পারে না। বনলতাকে বিছানায় এক প্রকার ফেলে দিয়ে নিজেও প্রায় ঝুঁকে যায়। ছটফট করতে থাকে। রাজ কিছু না বলেই বনলতার ঘাড়ে নড়াচড়া করলে কিন্তু ফল খারাপ হবে, চুপ করে শুয়ে থাকো। বনলতা পড়েছে মহাবিপদে। কিছু বলতেও পারে না, করতেও পারে না। বেচারি নড়তেও পারে না, যদিও ওই গম্ভীর মানব বনমালা থেকে বাজার স্পর্শ করেনি। শুধুমাত্র ঘাড়ে মুখ গুজেই বনলতার কোমরে হাত দিয়ে শুয়ে পড়েছে। ভারী নিঃশ্বাস পড়ে বনলতা বুঝতে পারে গম্ভীর পুরুষ গভীর ঘুমে মগ্ন। এই রাতে বনলতার ঘুম হয়নি। কখনো কোনো এরকম অভ্যেস নেই কারো সাথে বেড শেয়ার করার, তাও আবার কোনো পুরুষ মানুষের সাথে। জীবনে এই প্রথম এমন কিছু পরিস্থিতির সম্মুখীন হয়। চারিদিকে যখন ভোরের আলো ছড়িয়ে পড়ছে, অমন সময় পাখির কিচিরমিচির শুনে বনলতার বিছানায় শুয়ে থাকতে পারেনি। রাজের হাতের বাঁধন আগলা হতেই সরে আসে। ধীর পায়ে রাজের ঘরের সাথে লাগোয়া ব্যালকনিতে এসে দাঁড়ায়। ঠান্ডা হাওয়া বেশ ছুঁয়ে যায় শরীরে, যেন সারা রাত জেগে থাকার ক্লান্তি কিছু সময়ের মধ্যেই নিঃশেষ হয়ে যায়। বেশ উপভোগ করে ঠোঁটের কোণে মৃদু হাসির ঝিলিক। কিশোরী কন্যা এতটাই মগ্ন প্রকৃতি বিলাসে যে বুঝতেও পারে না নিজ গার্ডেন থেকে কোনো তীক্ষ্ণ চক্ষু হাঁ করে দেখছে বনলতার এই রূপ। বনলতা এক মনে আকাশ পানে চেয়ে ভাবতে থাকে কবে যে এই সুন্দর সকাল দেখেছিল তার হিসেব নেই। ভাবতে ভাবতেই চোখ চিক চিক করে বনলতার অজান্তেই দুটো ফোঁটা জল গড়িয়ে পড়ে চক্ষু হতে। চোখের জলে যেন হাজার না বলা কথার হাজারো ব্যথার বহিঃপ্রকাশ। মৃদু স্বরে আওড়ায়, যার মা নেই তার দুনিয়াতে কেউ নেই। বাপটাও ছেড়ে দিল। মায়ের অনুপস্থিতিতে যে তাদের এই ছোট্ট লতাটা অনেকটা কষ্ট, একাকার সমান ব্যথা পাচ্ছে। কেউ নেই যে তোমার মেয়ের। মা ও মা, তুমি কি দেখতে পাও তোমার ছোট্ট লতাটা যে কারো ঘরের বউ না হয়ে রক্ষিতার তকমা নিয়ে এসেছে এই নতুন পরিবেশে? মা গো, কেন নিয়ে গেলেন আমায়? আমি যে ভালো নেই গো মা, আমি যে ভালো নেই। নীরবে কাঁদে মেয়েটি। অষ্টাদশে কান্না বন্ধ হয় নিজ থেকে কেউ চিৎকার করে কিছু জিজ্ঞেস করায়। এই যে মিস, এই যে। বনলতা নিচে তাকাতেই লক্ষ্য করে একটি ছেলে সুন্দর গড়নের। বনলতার দৃষ্টি আকর্ষণ করতেই বলে, কি মিস, এই সকাল সকাল ওই সুন্দর চোখে জল কেন? বনলতা ভয় পেয়ে যায়। বুকটা ধক করে ওঠে। তাড়াতাড়ি করে ছুটে যায় ঘরের ভেতর। আর এদিকে নিচ থেকে ছেলেটি একইভাবে তাকিয়ে থাকে ওপরের দিকে। এতটাই মগ্ন যে কেউ এসে পাশে দাঁড়িয়েছে বুঝতেই পারেনি। মালিকা দেবী গলা পরিষ্কার করে বলেন, অপু, চোখ সংযত রেখো, ওই মেয়ে জাদুকরি। অপু রাজের ঘরে ব্যালকনিতে তাকিয়েই উত্তর করে, মম, কে সেই অপরূপা? মালিকা দেবী চোখ মুখ কুঁচকে বিরক্তির সাথে বলে, অপরূপা না ছাই, ওই মেয়ে মায়া জানে। তোমার দাদা ওকে গতকাল বাড়ি নিয়ে এসেছে। এক কথায় রক্ষী। আর কিছু বলতে পারে না, তার আগেই অপু মৃদু হেসে বলে, হতেই পারে না মম, ব্রো অমন নয়। নিশ্চয়ই এর পেছনে কারণ আছে কিছু। যাই হোক, সকালে বার হব। মম, ব্রেকফাস্ট দাও জলদি। সকাল সকাল কায়সার হাতে অনেক শপিং ব্যাগ নিয়ে আসে।
রুমের দরজা ঠক ঠক করে। বনলতা এই পোশাকে বাইরে যাবে না বলে দরজার সামনে চুপ করে দাঁড়িয়ে আছে, মুখে কিছু বলছে না। দরজা ধাক্কা দেওয়ার চক্করে রাজের ঘুম ভেঙে যায়। বিরক্তি নিয়ে উঠে বসে, সামনে তাকাতেই দেখে দরজার সামনে দাঁড়িয়ে আছে বনলতা। এই লতাপাতা, দরজাটা খুলে দাও। আশ্চর্য, দরজার সামনে দাঁড়িয়ে আছে সঙ্গের মতন। বনলতা নিজের দিকে একবার তাকিয়ে তারপর বলে, দেখুন আমি এই পোশাকে। রাজ কথাটা শুনে তাকায় বনলতার দিকে। আসলেই তো, রাজের একটা জামা পরেছে বনলতা। জামাটা অনেকটাই বড় হয়েছে, এদিক ওদিক উকি দেয় খালি। রাজ সকালবেলাও ফাঁকা ঢোক গেলে নিজেই উঠে এসে দরজা হালকা করে খোলে। বনলতা সরে এসে সোফায় বসে। রাজ দরজা খুলতেই কায়সার হাসি মুখে বলে, গুড মর্নিং স্যার। রাজের জল শক্ত হয়, দাঁতে দাঁত চেপে বলে, আহম্মক একটা, বেয়াদবের মতন সকাল সকাল দরজা ধাক্কাও কেন? কায়সার দাঁতে করে জিভ কেটে বলে, না মানে স্যার, আপনি বললেন না যে ম্যাডামের ড্রেস আনতে, তাই আর কি। ননসেন্স, রেখে দাও সোফায়। কথাটা বলে একবার সোফায় বসা বনলতাকে দেখে বলে, এই না না, দাঁড়াও দাঁড়াও, আমায় দাও, আমি রাখছি। কথাটা বলে কায়সারের হাত থেকে এক প্রকার কেড়ে নিয়ে মুখের উপর দরজাটা বন্ধ করে দিল। কাইজার বেচারা হতভম্ব হয়ে দরজার পানে তাকিয়ে আছে। মনে মনে আওড়ায়, স্যারের আবার কি হলো? তো তো করলো কেন? বুঝি না বাপু, বড়লোকের এইসব বড়সড় ব্যাপার। রাজ দরজা বন্ধ করেই ব্যাগগুলো সোফায় বসা বনলতার দিকে এগিয়ে দিয়ে বলে, এই মেয়ে নাও, এতে তোমার পোশাক আছে। বনলতা বোকা বোকা প্রশ্ন করে বলে, কি কি হবে? রাজ বিরক্তির সাথে ভুরু কুঁচকে দেখে নিয়ে বলে, আমার শার্টগুলো কি এত পছন্দ হলো নাকি যে গা থেকে খুলতেই ইচ্ছে করছে না? বনলতা এবার একটু লজ্জা পায়। নিজেকে দেখে নিয়ে লজ্জায় মাথা নিচু করে বলে, না, তাই হবে কেন? রাজ ব্যালকনি থেকে যেতে যেতে বলে, 5 মিনিট সময়, ফ্রেশ হয়ে আসো। ঘরে আমি এসির মাঝেও থাকতে পারছি না, ওয়েদার খুব হট লাগছে। বোকা বনলতা কিছু বুঝলো না, কে কে জানে। ব্যাগগুলো দেখে সেইখান থেকে একটা ড্রেস নিয়ে চলে যায় ওয়াশরুমে। বেশ করে স্নান করে, কিন্তু ব্যাগ খুলে অবাক হয়ে যায়। এতে জরুরি সব জিনিস দেখে অত শত না ভেবে রেডি হয়ে নেয় হলুদ চুড়িদারে। মাথায় টাওয়ালটা পেঁচিয়ে বেরিয়ে আসে, আয়নার সামনে দাঁড়িয়ে চুল থেকে তোয়ালে খুলে মুছতে থাকে। এমন সময় রাজও ব্যালকনি থেকে রুমে আসে। এসেই যেন 440 ভোল্টে ঝটকা খায়, থমকে দাঁড়ায়। এমনিতেই বনলতা ফর্সা, তার মধ্যে জামার পেছনের চেন খোলা, ভেজা চুল, বরণে হলুদ চুড়িদার ও মারাত্মক। নিজের এই নাজেহাল অবস্থায় এগিয়ে যায় পকেটে হাত গুজে। বনলতাকে দেখে মেয়েটাকে এক মনে তার লম্বা চুলগুলো মুছছে। দিন দুনিয়ার কোনো খেয়াল নেই, রাজ্যে এমনিতেই বদনাম নারী দেহে লিপ্ত থাকা ছাড়া নাকি তার দিন পার হয় না। সেই ছেলে চুপ করে দেখে চলেছে, সবটা এটা ভাবাও যায়। মোহ কাজ করছে অতিরিক্ত মাত্রায়, থাকতে না পেরে পকেট থেকে হাত বের করে বনলতার কোমরে কিছুটা উপরে একটা কালো কুচকুচে তিল উকি ঝুঁকি মারছে। বেচারা আবেগে ভাসিয়ে, গা ভাসিয়ে স্পর্শ করে দেয় তিলটিতে। বনলতার আঙুল থেমে যায়, হাতে ধরে থাকা টাওয়াল খসে পড়ে হাত থেকে। স্তব্ধ হয়ে যায় মেয়েটি, শরীর মৃদু কেঁপে ওঠে। রাজা যেন হঠাৎ কি এমন হলো, নিজের শরীরে কারেন্টের মতন কিছু হলো। না চাইতেও নিচু হয়ে বনলতার সেই তিলে একটু চুমু। পরপর বনলতার মুখ দিয়ে শব্দটি বের হয়ে আসে, রাজ সরে এসে বনলতার জামার চেনটা তুলে দিয়ে বনলতার ব্যথায় কুঁচকে থাকা মুখের দিকে তাকিয়ে বাঁকা হাসি বলে, আমার মতন ভোলাভালা ছেলেকে সিরিয়াস করা ঠিক কি, মিস লতাপাতা? নেক্সট এমন ভাবে ঘুরলে আইসলার এতদিনে ঢেকে রাখা পুরুষত্ব কথাটা পুরো না কমপ্লিট করে যেতে যেতেই বলে, সেটা না হয় করে দেখাবো। বনলতা এখনো থম মেরে দাঁড়িয়ে, নড়াচড়াও করতে পারে না কিশোরী কন্যা। গলা শুকিয়ে মরুভূমি। বাথরুমের ভেতর থেকে জলের আওয়াজ আসছে। বনলতা ধীরে ধীরে নিজেকে গুছিয়ে নেয়। কোনো রকমে চুল আঁচড়িয়ে গায়ে ওড়না চড়াতেই আবার দরজা ধাক্কানোর আওয়াজ পায়। বনলতা এবার নিজেকে একবার ভালো করে দেখে নিয়ে দরজা খুলে দাঁড়াতেই সামনে দাঁড়ানো পুরুষটিকে দেখে চমকে যায়। আবার দরজা লাগাতে যাবে ভয়, এমন সময় সামনে দাঁড়ানো সুন্দর গড়নের পুরুষটি দরজা আগলে দাঁড়িয়ে বলে, মিস, দরজা বন্ধ করবেন না প্লিজ, আমি ভাইয়ের কাছে এসেছি দরকারে। বনলতা বোঝে হয়তো ওই গম্ভীর পুরুষটির ভাই হবে। অপু বনলতাকে উপেক্ষা করে ঘরের ভেতরে এসে এদিক ওদিক তাকিয়ে বলে, ভাই কোথায়, ওয়াশরুমে? বনলতা মাথা নাড়িয়ে বলে, হ্যাঁ। অপু অমায়িক হেসে বলে, আপনি কখনো পরীর গল্প শুনেছেন? বনলতা কিছুটা অবাক হয়, লোকটার কি মাথা খারাপ নাকি? এমনিতেই সকাল থেকে একটার পর একটা যে ঘটনা ঘটছে, তারপরে আবার ওই লোক বলে নেই, এই ঘরে ঢুকে পড়ে পরীর গল্প শুনবে কিনা জিজ্ঞেস করছে। বনলতা মাথা নেড়ে বলে, না, কখনো সে সুযোগ হয়নি, কিন্তু কেন? আসলে আপনাকে না ঠিক কোনো কল্পনার জগতের
অপ্সরার মতন লাগছে। বললে ভুল হবে না, পরীর মতন লাগছে। হলুদ পরী, খুব সুন্দর দেখতে আপনি। আপনি কি জানেন আপনার মায়াময় চোখ দুটো অনেক কথা বলে? বনলতা কিছু বলে না, মুখ ঘুরিয়ে দরজার দিকে তাকিয়ে থেকে মনে মনে ভাবে, বনলতার এই রূপই তো বোধহয় ওর কাল হলো। মামার বাড়িতে থাকতেও পাড়ার ছোটখাটো মস্তান বনলতার এই রূপ দেখে পাগল হয়ে ঘুরে বেড়াতো। স্কুলে প্রচুর জ্বালাতন ভোগ করতে হয়েছে এই রূপের জন্যই। আজ এই রূপের জন্যই সে বিক্রি, রক্ষিতা। নিজের এই রূপের ওপর এখন বড্ড রাগ হয়। কেন ভগবান কুৎসিত বানালো না আমাকে? তাহলে তো আর ভাবতে পারে না। তার আগেই অপর পাশের ব্যক্তিটি আবার বলে ওঠে, সকালবেলায় কাঁদছিলেন কেন মিস? আপনাকে কাঁদলে একদম ভালো লাগে না। এত সুন্দর চোখ, সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করবেন। মেয়েদের মোটেও কাঁদলে ভালো লাগে না। অপুর কথা শেষও হতে পারেনি, ওয়াশরুমে দরজা খুলে রাজ আসে। রাজ ওয়াশরুম থেকে অপুর সমস্ত কথাই শুনেছে। রেগে আছে নাকি না কিছু বোঝা যায় না। তবে রাজ ওয়াশরুম থেকে বেরিয়ে অপুকে বলে, আজকাল বুঝি খুব মেয়েদেরকে ফলো করছিস? অপু হেসে বলে, না ভাই, মেয়েদের ফলো করিনি। তুমি তো জানোই মেয়েদের থেকে এক হাত দূরে থাকা ছেলে আমি। তবে এই নারীর সাথে টুকটাক কথা বলছিলাম আর কি। রাজ বলে, আচ্ছা, তুই ড্রয়িং রুমে বস, আমি আসছি 5 মিনিট। অপু যেতে যেতে বনলতার দিকে তাকিয়ে বলে, মিস, আরেকদিন নয় আলাপ হওয়া যাবে। কথাটা বলেই অপু ঘর থেকে বের হতেই রাজ বনলতাকে আদেশ করে ঘরের দরজাটা বন্ধ করতে। বনলতা ঘরের দরজাটা বন্ধ করে চুপচাপ দাঁড়িয়ে থাকে। রাজ এক এক করে নিজের জামা কাপড় পরে রেডি হয়ে চুল আঁচড়ে গায়ে পারফিউম দিয়ে ঘর থেকে বের হওয়ার আগেই বনলতার সামনে এসে তার চিরাচরিত গম্ভীর স্বরে দাঁতে দাঁত চেপে বনলতার সামনে দাঁড়িয়ে বলে, এক রাতও হয়নি এই বাড়িতে এলে, অথচ ছেলে ধরতে শিখে গেছো না মিস? বউ দেখে যতটা ভোলা ভালা মনে হয় ততটা আদৌ আপনি নন। তাই না কথাটা বলেই বনলতার গলটা চেপে ধরে বলে, এই রূপ দেখিয়ে ছেলে ভোলানো বন্ধ করো। ওটা আমার ভাই, ওর দিকে নজর দিলে না চোখ গেলে দেবো। নেক্সট টাইম যেন মনে থাকে। কথাটা বলে যাওয়ার আগেই বনলতার দিকে তাকিয়ে বলে, এই ঘরের বাইরে পা রাখলে শেষ করে দেবো, ধ্বংস করে দেব। রাজ সিংহানিয়া নিজের কেনা শার্টে একটা মাছিও বসতে দেয় না। সেখানে তো তুমি আমার কেনা সম্পদ। রূপের জালে যদি আর কাউকে ফাঁসানো হয়েছে তো এর ফল খুব খারাপ হবে। আমি ঘেন্না করি এরকম বাজারে মেয়েদের। কথাটা বলে নিজের কোট হাতে নিয়ে গটগট করে ঘর থেকে বেরিয়ে গেল। পেছনে ফেলে গেল ভীতু কিশোরী কন্যাকে। বনলতার টলমল চোখে চেয়ে রইল নির্দ্বিধায়, নির্বিকার। বুকে কষ্ট হওয়া সত্ত্বেও মেয়ে মুখে কোনো বাক্য উচ্চারণ করলো না। রাত চলে যাওয়ার পর বনলতা ঘরের দরজা বন্ধ করে সেই যে মেঝেতে বসেছে আর বেরোয়নি ঘর থেকে। কি নির্মম নিয়তি! ছি, নিজের এই রূপের ওপরই ঘৃণা হচ্ছে। নিজের রূপে আগুন ধরিয়ে দিতে ইচ্ছে করছে। হ্যাঁ, শতধিক্কার। মনের মধ্যে এমন কথা বলতে বলতেই ঘরের বাইরে থেকে আওয়াজ আসছে, বৃদ্ধ মহিলা লতিকার। ঘরের দরজা নক করে বলছে, এই এই মেয়ে, ঘরের দরজা খোল, খেয়ে নে। ঘরের ভেতর থেকে তখনও কোনো সাড়া শব্দ আসে না। লতিকা, এই মেয়ে, ঘরের দরজা বারবার ধাক্কে দেয়, দরজার ভেতর থেকে কেউ খোলে না। অনেকটা সময় পর বনলতা ঘরের ভেতর থেকেই বলে ওঠে, আমি খেয়েছি, আপনি যান, আমি কিছু খাবো না। লতিকা আর কিছু বলে না। ওই মেয়ে খেলেও না খেলেও বাকি কিছু যায় আসে না। চলে যায় লতিকা নামক বৃদ্ধ মহিলাটি। আজ সারাটা দিন বনলতা কেঁদে কেঁদেই পার করেছে। মনে মনে একটা সিদ্ধান্ত নিয়েছে, যে করেই হোক এই নরক থেকে পালাবে। এখানে থেকে নিজের আত্মসম্মান, নিজের সতীত্ব সবটা বিলিয়ে দিতে হবে ভেবেই বনলতা মনে মনে এই করার সিদ্ধান্ত নেয়। রাজ নিজের অফিস মিটিং নিয়েই আজ সারাদিন বিজি থাকায় বনলতার তেমন কোনো খোঁজ নেওয়ার চিন্তাও মাথায় আসে না। মাথায় আসেনি সেটা ভুল। বনলতার কথা মাথায় নেবার চিন্তা ভাবনাও করার কোনো কারণ পায়নি। সারাদিন কাজের প্রেশার, স্বস্তির নিঃশ্বাসও নিতে পারেনি। সিঙ্গানিয়া গ্রুপ অফ কোম্পানির একমাত্র কর্ণধার রাজ। রাজের নিজের হাতেই গড়া এই প্রাচুর্য, এত বড় বিজনেস নিজেই সামলায়, এত বিশাল প্রতিপত্তি থেকেও যেন কিছুই নেই রাজের। ছোট থেকে একটা কষ্ট তাড়া করে বেড়ায় রাজকে। নিজের জন্মদাত্রী মায়ের শেষ পরিণতি অমন ভাবে নিজের চোখে দেখা, তাও নিজেরই আপন মানুষের দ্বারা। নিজের মায়ের মৃত্যু আর আপন মানুষের এই নিষ্ঠুর রূপ ছোট রাজকে তখন অনেকটাই আঘাত করেছিল। সেই আঘাত সামলানোর চেষ্টা করতে করতেই রাজের বাবা অরুণ সিংহানিয়া বাড়ি বয়ে নিয়ে আসে এক নারীকে। ছোট রাজের চোখের সামনেই সেই নারীকে নিয়ে দিনের পর দিন ফুর্তি করে গেছে, তবু রাজ ছিল নির্বাক। সেই দিন থেকে মনে মনে কঠিন সিদ্ধান্ত নেয়, নিজের একটা রাজ্য করবে, নিজের সাম্রাজ্যের নিজেই হবে রাজা। সেখানে কাউকে ছাড়বে না, কাউকে ক্ষমা করবে না,
দোষীর শাস্তি নিজেই দেবে। নিজেই তৈরি করে গোপনে আড়ালে এনজিও, যেখানে ছোট ছোট বাচ্চাদের বিনা পয়সায় প্রশিক্ষণ দেওয়া হয়। অনাথ আশ্রম তৈরি করে সেই আশ্রমে খালি দুধের শিশুদের দেখভাল করা থেকে শুরু করে যাবতীয় সব সামলায় নিজের প্রতিপত্তি দিয়ে। প্রতিনিয়ত খবর আসে, আজ এই নর্দমায় বাচ্চা পড়ে, আজ ওই ডাস্টবিনে বাচ্চা পড়ে, আজ হসপিটালে অনাথ শিশু পড়ে। সেই সব বাচ্চা কালেক্ট করে রাজের লোক। তাদের ভবিষ্যৎ নিজের হাতেই করে। নিজের আশ্রমে পড়া থেকে শুরু করে সমস্ত প্রশিক্ষণ দেওয়া সুব্যবস্থা করে। এত এত ভালো কাজ চেপে নিজের খারাপ ইমেজ লোককে দেখায়। মানুষের সামনে জাহির করে রাজ মানেই জমের আরেক নাম। একটা মানুষের অনেকগুলো রূপ থাকে, আর রাজের তো হাজারো রূপ, যা অর্ধেক প্রকাশ্যেই আসে না। চোখ বন্ধ করে নিজের কেবিনে বসে আছে। কায়সার ঢোকে নক করে। কায়সার মানে তার স্যার জানে স্যারের মন আজ ভালো নেই। ভালো নেই কায়সার নিজেও। রাজকে খুব বেশি মানে, নিজের বড় ভাইয়ের মতন। রাজের ভেতরে নরম হৃদয় সম্পর্কে কায়সার অবগত। রাজ নিজেকে যতই শক্ত খোলসে ঢেকে রাখুক না কেন, কায়সার জানে রাজের সম্পর্কে। রাজের কেবিনে ঢুকে রাজকে ওভাবে বসে থাকতে দেখে কায়সার বলে, স্যার আজ বাড়ি যাবেন না? রাজের ভাবনা ছোটে। কায়সারের দিকে তাকিয়ে বলে, গাড়ি বার করো। ওকে স্যার। কায়সার গাড়ি বার করে। কিছু সময়ের মধ্যেই বাড়িতে এসে পৌঁছায়। রাজ গাড়ি থেকে নামতেই কায়সারকে আদেশের সুরে বলে, কায়সার কালকের দিন অফিস বন্ধ জানো নিশ্চয়ই। কালকে আমাকে ডিস্টার্ব করবে না, কোনো ফোন কল আমি রিসিভ করবো না, সব ম্যানেজ করবে তুমি। ইয়েস স্যার। রাজ নিজের কথা শেষ করেই ঘরের উদ্দেশ্যে রওনা হয়। ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। নিজেই লক খুলে ঘরের ভেতর প্রবেশ করতে করতেই নজরে আসে অষ্টদশী নারী। ঠোঁট মুখ কুঁচকে শুয়ে আছে মেঝেতে। রাজ আর কোনো দিকে না তাকিয়ে ফ্রেশ হতে চলে যায়। প্রায় ঘন্টা দুয়েক সময় নিয়ে বের হয় ওয়াশরুম থেকে। ঘরের ভেতর আসতেই আবার বনলতার ওই নিষ্পাপ আদলখানার দিকে নজর পড়ে। বাইরে থেকেও দরজায় টোকা পড়ে। রাজ এগিয়ে এসে দরজা খুলতেই সামনে মেয়েটি লতিকা দেবী এসে বলেন, বড় স্যার খাবার কি ঘরে দেব? রাজ মাথা নেড়ে বলে, না। তাহলে কি আপনি নিচে আসবেন? না, বাইরে থেকে খেয়ে এসেছি। ও আচ্ছা, তাহলে ম্যাডামও কিছু খাবেন না? রাজ, কেন উনি খায়নি? না স্যার, আজকে সারাদিন ঘরে দরজাই খোলেনি, খাবারও কিছু খায়নি। সে কি? আচ্ছা আমাকে দিন খাবারের প্লেট। মেয়েট লতিকা খাবারের প্লেট রাজের হাতে দিয়ে চলে যায়। রাজ খাবারের থালা হাতে নিয়ে ঘরে দরজা আটকাতেই দেখে বনলতা উঠে বসে আছে, চোখ মুখ কুঁচকে। রাজ খাবারটা পাশের টেবিলটায় রেখে বনলতাকে জিজ্ঞেস করে, আপনি আজকে শুনলাম কিছু খাননি, কিন্তু কেন? বনলতা চুপ, মুখে কোনো কথা নেই। রাজ ভালো করে বনলতাকে পরখ করে নিয়ে বলে, আমি কিছু জিজ্ঞেস করেছি, কথা কি কানে যায় না? একটু জোরেই বলা কথায় বনলতা ফুঁপিয়ে ওঠে। রাজ তো হতভম্ব, কি বলল এমন যে এই মেয়ে কেঁদে দিল। রাজ এগিয়ে গিয়ে বনলতার সামনে দাঁড়িয়ে কিছু বলবে, তার আগেই বনলতা বসা থেকে উঠে দাঁড়ায়। রাজের দিকে না তাকিয়ে দরজা খুলে পালাতে যায়। রাজ দুপায়ে এগিয়ে গিয়ে বনলতার হাতটা টেনে ধরে। আগে দরজা লক করে, পরে বনলতার গালে সপাটে একটা চড় মারে। বনলতা দাবাং থাপ্পড় খেয়ে পড়ে খাটের একপাশে। মেয়েটার মাথাটা ঝিমঝিম করছে। রাজ এগিয়ে এসে বনলতাকে নিজের দিকে ফিরিয়ে বনলতার থুতনি চেপে ধীর স্বরে কিন্তু গাম্ভীর্য বজায় রেখে বলে, জানে মেরে ফেলবো বেয়াদব কিশোরী। বাড়ির জগৎ সম্বন্ধে কোনো অভিজ্ঞতা আছে? বনলতাও ভয় না পেয়ে কেঁদে ফেলে, চেঁচিয়ে বলে, আছে, বাইরের জগৎ সম্পর্কে আমার যথেষ্ট জ্ঞান আছে। আমার জ্ঞান থাকবে না? আমি নিজেই তো একটা রক্ষিতা। আমি আপনার কেনা রক্ষিতা। আমার কথাটা বলতেই আবারও থাপ্পড় পড়ে বনলতার গালে। মেয়েটা আবারও মুখ থুবড়ে পড়ে খাটের উপর, মাথাটা একটা চক্কর কেটে ওঠে। রাজ এবার নিজের রাগ সম্বরণ করতে নিজের দামি আপেলের সেটটা হাতের সামনে পেয়ে এক আছাড় মারে। চেঁচিয়ে ওঠে বলে, মেয়েকে মায়ের জাত মানি, তবে হ্যাঁ, সব মেয়ে সম্মানের যোগ্য হয় না। নিজেকে রক্ষিতা রক্ষিতা বলছে, এর মানে কি জানো? আজ অবধি আমি কি বাজে কাজ করেছি তোমায়, নাকি তোমার সুযোগ নিয়েছি, নাকি চেষ্টা করেছি সুযোগ নেওয়ার? বলো বলো। এমন ফ্যাচ ফ্যাচ করে কাঁদবে না চোখের সামনে। আমার কিন্তু সহ্য হচ্ছে না, মুখে কথা বলো। বনলতা বিছানা থেকে উঠে বলে, তাহলে দিয়ে আসছে না কেন আমায়? আমি থাকবো না আপনার সাথে, আমি বাড়ি যাব। রাজ কিছু সময় বনলতাকে দেখিয়ে নিয়ে বলে, বাড়ি? কোন বাড়ি? যে বাড়িতে তোমার মামা মামির অত্যাচার সহ্য করতে, সেই বাড়িতে? নাকি যেই মামা তোমায় মোটা অঙ্কের বিনিময়ে বেচে দিয়ে নিজের ঘর বাড়ি নতুন করে করছে, সেই বাড়ি? বনলতা চুপ করে যায়। আসলেই তো ওর যাওয়ার কোথাও জায়গা নেই। তবুও রাগী স্বরে বলে, যেখানেই যাই না কেন, অন্তত আপনার মতন মানুষের ঘরে তো থাকতাম না, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতাম। অত সোজা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে?
অতই সোজা, ছেড়ে দিত মানুষ। আমার মতন ছেড়ে দিত, না টেস্ট না করে? আপনি করেননি কেন? আপনিও ভোগ করুন আমায়। আমি তো কোনো পণ্য। স্টপ, অনেক রাত হয়েছে। আমি তোমার সাথে এই নিয়ে ঝগড়া করতে চাইছিলাম না। আমার ভালো লাগছে না। শুনেছিলাম আজ নাকি সারাদিন কিছু খাওনি, ঘর থেকে দরজা খুলেও বের হওনি। তাই টেবিলে খাবার আছে, খেয়ে দিয়ে শুয়ে পড়ো। আমি খাবো না। আমি আপনার বাড়িতেই কিছু খাবো না। আপনাকে আপনি আমাকে সকালবেলা অপমান করেছেন। আপনি আমাকে এত বড় একটা কথা বলেছেন। আমি আপনার ভাইয়ের উপর নজর দিয়েছি। এটা কি ধরনের কথা? আমি তো ওনাকে দেখিনি কখনো। কেউ যদি আমার উপর লাইন মারতে আসে তাহলে কি আমার দোষ? আমার তো কোনো দোষ নেই। আমি তো চিনিই না। সে যদি আমার গায়ে পড়ে কথা বলতে চায়, সেখানে কি আমার দোষ? তাহলে আপনি কেন আমাকে এতগুলো কথা সকালবেলা শুনিয়ে গেলেন? একবারও ভাবলেন না মেয়েটার মনের উপর কি প্রভাব পড়বে? ওহ! আপনি ভাববেন কেন? আমি তো না থাক। এখনো দুটো থাপ্পড় খেয়েছি, এতেই যথেষ্ট। আর তাছাড়া আপনার বাড়ির মানুষ তো রয়েছে কথায়, কথায় আমাকে ওই কথাটা মনে করানোর জন্য। মেয়ে, তুমি বড্ড বেশি কথা বলো। অহেতুক আমার কথা বলা পছন্দ নয়। বনলতা এবার মনে মনে একটু সাহস নিয়ে বলে, আপনার কি কি পছন্দ আর কি কি না পছন্দ আমাকে একটা লিস্ট দেবেন? সেই অনুযায়ী আমি কথা বলবো, সেই অনুযায়ী আমি চলবো। তাহলে কথায় কথায় থাপ্পড় খেতে হবে না। আপনার হাতের দাবাং মার্কা থাপ্পড় খেয়ে আমার মনে হয় না নেক্সট টাইম আমার একটাও দাঁত অবশিষ্ট থাকবে। আর তাছাড়া দাঁত পড়ে গেলে কেউ আমাকে বিয়ে করবে না। রাজ ভুরু কুঁচকে বলে, মেয়ে তোমার বিয়ের শখ জেগেছে বুঝি? আর একটা কথা কান খুলে শুনে রাখো, এই রাজ সিংহানিয়া সম্পত্তিতে কেউ হাত দেওয়ার আগেও 10 বার ভাবে। আপনি কি ইনডাইরেক্ট আমাকে নিজের সম্পত্তি বলতে চাচ্ছেন? কান খুলে শুনে রাখুন মিস্টার, আমি কিন্তু আপনার কাছে বেশি দিন থাকবো না। কোন সময় পাখি পালিয়ে যাবে টেরও পাবেন না। পালিয়ে যাওয়ার চিন্তা ভাবনা নেক্সট টাইম করলে পায়ে শেকল পরিয়েও রাখবো ঘরে। তবে হ্যাঁ, আমাকে যতটা সোজা মনে হয় আমি কিন্তু ততটা সোজা নই। কথাটা কান খুলে শুনে রাখবে। নেক্সট টাইম আমার সাথে বাড়াবাড়ি করতে গেলে মেরে পুঁতে দেব। কেউ টের পাবে না। সকালেও বলেছি, এখনো বলছি, ওপর থেকে দূরত্ব মেনটেন করবে। ও যদি কথাও বলতে আসে এড়িয়ে যাবে। কোনো কথা বলবে না। আমাকে যেন নেক্সট টাইম সাবধান করতে না হয়, কথাটা মাথায় ঢুকিয়ে রেখো। আমি তো এটাই বুঝতে পারছি না। আপনি আমাকে এখানে কেন বসিয়ে রেখেছেন? আমাকে ছেড়ে দিন। আমাকে এভাবে আটকে রেখে আপনার কি লাভ? লাভ ক্ষতির হিসেব তোমাকে দেখতে হবে না, সেটা আমি দেখব। কোথায় কোন জিনিসটা ইনভেস্ট করলে কত টাকা প্রফিট হবে সেটা আমি দেখব। তুমি নিজের চরকায় তেল দাও, নিজের রূপচর্চায় তেল দাও। মানে আপনি আপনি আমাকে পরে বিক্রি করে দেবেন আরো বড় অ্যামাউন্টে? তাই তো, তার জন্য আমাকে চুপ, চুপ মেয়ে। অতিরিক্ত কথা, অতিরিক্ত কথা আমার সহ্য হয় না। এমনিতেই আমি ডিস্টার্ব আছি, আমার মাথা খারাপ করবে না। টেবিলের ওপর খাবার আছে, দয়া করে খেয়ে নাও। আর নয়তো না, না, আমি খাচ্ছি, আমি খাচ্ছি। আপনাকে আর কষ্ট করে এগিয়ে আসতে হবে না, আমি খেয়ে নিচ্ছি। রাত চুপচাপ বিছানায় গিয়ে শোয়। বনলতা সারাদিন অভুক্ত থাকায় সেরকম কিছু খেতে পারেনি। টুকটাক একটু খেয়ে হাত ধুয়ে এসে সোফায় বসে। রাজ ডাকে ডাকে, এই মেয়ে বিছানায় এসো। বনলতা চমকে গিয়ে বড় বড় চোখ করে চাইতেই রাজ আবার একবার ধমকে বলে, কথা কানে যায়নি? বিছানায় আসতে বলেছি, আমি যদি উঠি। এই দেখুন, আপনি কিন্তু ওইসব করবেন না বলে দিলাম। মানে একটু বেশি বোঝো। আমি এখানে আসতে বলেছি, নো মোর ওয়ার্ডস। কোনো কথা নয়, আমি এখানে আসতে বলেছি, তুমি চুপ করে এসে আমার পাশে বসবে। বনলতা ধীর পায়ে এগিয়ে আসতেই রাজ নিজের পাশে জায়গা করে দিয়ে বনলতাকে বসতে বলে। বনলতা বসতেই রাজ কোনো দিকে না তাকিয়ে বনলতার কোমর আঁকড়ে ধরে কোলে মাথা রেখে বলে, বড্ড মাথাটা যন্ত্রণা করছে, টিপে দাও তো। বনলতার শ্বাস ফুলে ওঠে, খোঁচা খোঁচা দাঁড়িয়ে পেটের আনাচে কানাচে লাগতেই বনলতার শরীর শিউরে ওঠে, শরীর অবশ হয়ে যায়। রাজ বনলতার কোমর আঁকড়ে ধরেই বলে, দাও না মাথাটায় হাত বুলিয়ে, প্রচণ্ড ব্যথা করছে। বনলতা আর কি করবে? নিজের কাঁপা কাঁপা হাত ছোঁয়াতেই নিজেই চমকে ওঠে। জ্বর ছাড়া এত কম্পন কিভাবে সম্ভব? নিজের উপর নিজেই বিরক্ত। মাথায় হাত বুলিয়ে দিতেই রাজ আরও একটু আঁকড়ে ধরে বনলতার চিকন কোমর। লাল বেনারসি পরনে কিশোরী কন্যা বসে আছে। লম্বা সিল্কের চুলগুলো পিঠময় ঝরানো, সিঁথি ভর্তি লাল সিঁদুর, কপালে লাল টিপ, নাকে নাকফুল। আঁকা রূপ যেন ঝলসে যাচ্ছে। বহু সময় অতিক্রম হওয়ার পর ঘরের দরজা খোলার শব্দ, তারপর ধীরে ধীরে এগিয়ে আসে ওই আগন্তুক। মুখ জুড়ে বিশ্রী হাসি, মুখে চারিপাশ লাল পানের দাগ, চোখে কিশোরী কন্যাকে পাওয়ার নেশা। এগিয়ে এসে বিছানায় বসতেই নোংরা কুরুচিকর মন্তব্য,
কিশোরী কন্যার গা গুলিয়ে ওঠে। আধা বয়স্ক লোকটি একটু একটু করে এগিয়ে আসে, কিশোরী গায়ে গা ঘেঁষে নিজের পান খাওয়া ঠোঁট নিয়ে এগিয়ে যায়। কিশোরী কন্যা ভয়ে চোখ মুখ কুঁচকে ফুঁপিয়ে ওঠে, কেঁদে দেয় সজোরে ধাক্কা দিয়ে এক চিৎকার। ঘুম ভাঙতেই নিজেকে আবিষ্কার করে নিলেও আলো জ্বলে থাকা কোনো একটা ঘরে। বারবার চোখের পলক চাপটে নিয়ে বোঝার চেষ্টা করে কোথায় এটা। পুরোপুরি ঘুম না ভাঙলেও ওইটুকু বোঝে ওটা ছিল একটা বিশ্রী স্বপ্ন। নিজের বুকে হাত দিয়ে স্বস্তির নিঃশ্বাস নেয়। নিজের অবস্থান দেখে কোমর ছুঁয়ে গম্ভীর পুরুষের আধিপত্য। আর বনলতা বিছানার এক কোণে বসে আছে, মাথাটা দেওয়ালের সাথে হেলানো, আর কোমর জড়িয়ে শুয়ে আছে গম্ভীর মানব। শুধু তাই নয়, তার খোঁচা খোঁচা দাড়িগুলো ঠেকেছে বনলতার কোমরে পেটে। শরীর জুড়ে শিরশির অনুভূতি। আবার মাথা নাড়া দিয়ে ওঠে, না, এভাবে আর থাকা সম্ভব নয়। ঘড়ির পানে চেয়ে বোঝাও সম্ভব নয় এখন কটা বাজে। যেহেতু ঘরে নীল আলো জ্বলছে, তাই সবটাই অন্ধকার। বনলতা বোঝে গম্ভীর মানবের ঘুম গভীর। কোল থেকে নামিয়ে বালিশে শুয়ে দিয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে থাকে কিছু সময়। গায়ে ওড়না নেই, বাইরে এসে বসতে পারে। ভোরের আভাস, ঠান্ডা হাওয়া বইছে সেই তেলে বলে। বনলতা কোনো কিছু না ভেবেই ঘর থেকে বেরিয়ে পড়ে, গায়ে ওড়না চাপিয়ে, মাথায় ওড়না দিয়ে ঠেকে চাদরের মতন গায়ে জড়িয়ে ঘর থেকে বেরিয়ে নিচে এসে গার্ডেনে হাঁটতে থাকে। নানান ফুলের সমাহার। ফুল পছন্দ বনলতার, খুব পছন্দের ফুল হলুদ গোলাপ। সেই হলুদ গোলাপ ফুল দেখতে পেয়ে যেন আনন্দে আত্মহারা মেয়েটা। যদিও গম্ভীর মানবের ব্যালকনি থেকেই নজরে এসেছিল এই গোলাপ, কিন্তু নিচে আসার সুযোগ হয়নি। আজ সকালে আসতে পেরে খুব আনন্দ হয় মনে মনে। মনটা চায় গোলাপটাকে ছুঁয়ে দেখতে, আলতো হাতে ধরতে যাবে, এমন সময় পেছন থেকে একজন বলে, বলে ওঠে, প্রিন্সেস নাকি সিন্ড্রেলা, কোনটা বললে আপনার ওপর যায় বলুন তো। উফ, চমৎকার! এই সকালবেলা আপনার মধ্যে একটা দ্যুতি ছড়াচ্ছে, কি আর বলবো। তো যাই হোক, ওপরতলা মানুষ আজ নিচে কি করছেন? আপনার মালিক বুঝি আপনাকে আসতে দিল, নাকি না লুকিয়ে এসেছেন এই সকালবেলা? বনলতা ভয় পেয়ে দুপা পিছিয়ে যায়। পেছন ফিরে কথা বলার মানুষটাকে দেখতে পেয়ে কিছুটা বিরক্ত হয়ে ওঠে। গম্ভীর মানবের ভাই অপু দাঁড়িয়ে রয়েছে। যদিও মানুষটাকে দেখতে সুন্দর, কিন্তু বনলতার কেন যেন ভয় করে এই লোকের সাথে কথা বলতে। গতকালের কথাটাও একেবারেই ফেলে দেওয়ার নয়। গম্ভীর মানব বারবার না করেছে এই লোকের সাথে কথা বলতে, দূরত্ব বজায় রাখতে। সেই কারণেই বনলতা কথার উত্তর না দিয়ে কিছুটা এগিয়ে গিয়ে একটা গোলাপ ফুল ছিঁড়তে যাবে। আবার বলে ওঠে অপু, সুন্দর জিনিস ছিঁড়তে নেই, গাছেতেই সুন্দর লাগছে, তাই কি না? বরঞ্চ সুন্দর বৃদ্ধি পায় দূরে থাকা আপত্তিকর জিনিসগুলো। আসলে গোলাপটা গাছেই মানায়, হাতে নয়, দয়া করে ছিঁড়বেন না। বনলতা সরল চোখে চাইতেই অপু আবার বলে ওঠে, না, এই হলুদ গোলাপ গাছগুলো দাদা ভাইয়ের অনেক পছন্দের, কাউকে হাত দিতে দেয় না, তাই আপনাকেও নিষেধ করলাম। যদি এর শাস্তি আপনি পান, তখন হয়তো আমার ভালো লাগবে না। বনলতা আর কিছু বলে না, ফুলটা না নিয়ে এগিয়ে যায় সামনের দিকে। অপু আবার পেছন থেকে বলে, আপনি সকালবেলায় স্নিগ্ধ পরিবেশ ভালোবাসেন বুঝি? আমারও জানেন তো, সকালে উঠতে খুব ভালো লাগে, এই পরিবেশটা আমাকে খুব শান্তি দেয়। বনলতা আর চুপ থাকতে না পেরে পিছু ঘুরে বলে, আপনি অহেতুক এত কথা বলেন কেন বুঝে পাই না বাবু। দেখছেন আমি আপনার থেকে দূরত্ব মেনটেন করছি, তা না করে বকবক করে চলেছেন। বনলতার মুখে পরপর এতগুলো কথা শুনে অপু হেসে উঠে হু হু করে। হেসে উঠে বলে, চমৎকার চমৎকার কথা বললেন সিন্ডারেলা। আসলে সবাই আমাকে বলে আমি নাকি রসকসহীন মানব, কিন্তু আপনাকে দেখার পর থেকে কেন জানি না অতিরিক্ত কথা বলতে মন চায়, যদিও আপনার সাথে। কিন্তু এই যে দেখুন, আমার কথা বলা আপনার বোধহয় পছন্দ হচ্ছে না, দুঃখিত। বনলতার কিছুটা খারাপ লাগে কাউকে মুখের ওপর এভাবে বলে। তবুও আমি বনলতা বলে, না, ঠিক আছে, দুঃখিত হওয়ার কিছু হয়নি। আসলে সকালবেলা ওয়েদারটা দেখতে বেরিয়েছিলাম, ভালো লাগে আমার, কখনো এরকমভাবে বেরোনো হয়নি তো। তাছাড়া ওপরে ব্যালকনি থেকে নিচে ফুলগুলো খুব টানে আমায়। ও আচ্ছা, আপনার বুঝি ফুল পছন্দ? বনলতা মাথা নেড়ে বলে, হ্যাঁ, প্রচণ্ড। বিশেষ করে হলুদ গোলাপ আমার পছন্দের ফুল। বনলতা কথা বলবো না করেও অপুর সাথে বহু কথা সেরে ফেলে। মানুষটা ভালো মনের। বনলতা বুঝতে পারে ও গম্ভীর মানবের, তাই ভাই গম্ভীর মানবের থেকে পুরোটাই আলাদা। অনেকটা হাসি খুশি মজার মানুষ। বনলতা খুব তাড়াতাড়ি ভাব হয়ে যায় অপুর সাথে। এটা সেটা কত গল্প করে। অপু নিজের চেহারা নিজের বডি ফিট রাখার জন্য সকাল সকালেই উঠে। যদিও আজ সকালে ওঠেনি, কিছু সময় আগেই হেডকোয়ার্টার থেকে ফিরেছে, আর ঘুমোতে যায়নি। গার্ডেনে বসেছিল এমন সময় বনলতাকে উপর থেকে হাসতে দেখে, তাই বনলতার পিছু পিছু ফুল বাগানের মধ্যে আসা। সূর্যি মামা অনেকটাই আগে উঠে পড়েছেন। মাথার উপর জ্বলজ্বল করছে ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা। এখন আর করছে না, বেশ গরম লাগছে। বনলতা অপুকে বলে উপরের দিকে আসতে চায়। বাড়ির ভেতর প্রবেশ করতেই সামনাসামনি দেখা হয় অনামিকার সাথে।
সেদিনে সেই ঘটনার পর এই মেয়েটির সাথে আর বনলতার দেখা হয়নি, ঘর থেকেও বের হয়নি, তাই দেখা হবার কোনো প্রশ্নই আসে না। কিন্তু আজ হঠাৎ দেখা হওয়াতে বনলতাকে ব্যঙ্গ করে অপুকে বলে ওঠে, কিরে, আজ সকাল সকাল বড় ভাইয়ের রক্ষিতার সাথে কি গল্প করছিলি? তোরা পারিসও বটে। বনলতার গায়ে লাগে কথাটা। অনামিকার দিকে তাকাতেই অনামিকা চোখ রাঙিয়ে বলে, এই মেয়ে, কাকে চোখ রাঙাচ্ছ? আমাকে? একদম না, সেটা করো না। আর যার ঘরের থেকে যার সাহসে আমার চোখ রাঙাচ্ছ, কাল সেই তোমাকে ঘাড় ধরে বার করে দেবে। এটা ভুলো না তুমি, কিন্তু তার বিয়ে করা বউ নও, কেন, কিনে আনা রক্ষিতা। মন পোষাবে না যখন এমনিই দূর করে দেবে চোখের সামনে থেকে। অহেতুক চোখ গরম আমাকে দেখিও না মেয়ে। অপু বলে, অনামিকা, কি হচ্ছেটা কি? ভদ্রভাবে কথা বলো। মালিকা দেবী সিঁড়ি দিয়ে নিচে আস্তে আস্তে বলেন, অনামিকা ভুল কি বলেছে অপু? ঠিকই তো বলেছে। তুমি বা কেন ওই মেয়ের সাথে গল্প করছিলে? তোমরা এই বাড়িটাকে পেয়েছোটা কি? একটা মেয়ের পেছনে দুই ভাই পড়ে আছো। ছি, ভাবতেও লজ্জা লাগছে। তুমি আমার ছেলে, মম। এই মেয়ে, তুমি এখনো দাঁড়িয়ে আছো? লজ্জা করে না? আমার ছেলে দুটোর মাথা খেতে তোমার বাপ মায়ের শিক্ষা কি? পরপুরুষ নিয়ে টানটানি করা? এতই যখন শরীরে খিদে, যাও না কোনো পতিতাপল্লীতে। যদি বলো তো যোগাযোগ করে দিতে পারি, ভালো টাকা পাবে, ইনকাম হবে ভালো। ভালো রূপ আছে, গুণও আছে ছেলে পটানোর। তার জন্যই তো আমার বড় ছেলেকে নিজের রূপের জালে ফাঁসিয়ে এখন আমার ছোট ছেলের পেছনে চোখ চোখ করছো। কি ভেবেছো বুঝে পাই না। কান খুলে শুনে রাখো, আমার ছোট ছেলের সাথে নেক্সট টাইম যদি কথা বলতে দেখি, ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেব। আর আজ আমি এর হেস্তনেস্ত করেই ছাড়বো। ঘন্টা দুয়েক ধরে কথা বলেই চলেছে অপুর সাথে। হেসে খেলে কি এত গল্প, ছি। বাজারে মানুষ কোথায় রাজ? শরীরে খিদে মেটানো নারীগুলোরও নিজের আত্মসম্মান থাকে, কিন্তু তোমার মতন মেয়ের সেইটুকুও নেই। অবশ্য যারা শরীর নিয়ে কারবার করে তাদের আবার এমন বোধ কাজ করে না। বনলতার মনে এইসব কথার খুব প্রভাব পড়ে। মুখ ফুটে কিছু বলতেও পারে না। এত বড় লোক বাড়িতে এমনি উঠে বসে আছে, তারপর তাদের মুখে মুখে কথা বলাটা কি সাজে? এখন যদি সত্যি সত্যি ঘাড় ধরে বাইরে বের করে দেয়, কোথায় যাবে? চেনে তো না এই শহরের কিছু। আর তাছাড়া কোন জায়গা এটা নিজেও তো জানে না। নিজের মনে এক আকাশ সমান ভাবনা নিয়ে ভাবতে বসে, কি হচ্ছে এখানে? সকাল সকাল এত চিৎকার চেঁচামেচি কেন? বাড়িটাকে কি মাছের বাজার বানিয়ে ফেলেছে নাকি? কথার উৎস পেতেই সিঁড়ির ওপরের দিকে চাইতেই নজরে আসে। ঘুম ঘুম চোখে খালি গায়ে রাজ দাঁড়িয়ে আছে, পকেটে হাত দিয়ে। বনলতা আর কোনো কিছু না ভেবে, কোনো দিকে না তাকিয়ে নিচ থেকে এক ছুটে ওপরে আসে। রাজ কিছু বুঝে ওঠার আগেই নিজের হাত দিয়ে চাপটে ধরে, নিজের ছোট্ট শরীরটা দিয়ে রাজকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নেয়। রাজের বুকে মুখ গুজে কেঁদে দেয়। রাজও কিছুটা অবাক হয়ে যায় এমন হঠাৎ কান্না দেখে। সবার সামনে জড়িয়ে ধরার ব্যাপারটা দেখে অপু নিজের হাত মুঠ করে অগ্নি চোখে চেয়ে থাকে রাজ আর বনলতার দিকে। মালেখা, ছি ছি ছি, ঘরের কাজ কি এখন বাইরেই শুরু হবে নাকি? এই নোংরামি মানুষকে দূর করে দাও বাড়ি থেকে। রাজ, তোমার বিছানার সঙ্গী আমার তোমার ছোট ভাইয়ের সাথে গল্প মজেছিল। মম, স্টপ। অপু আর চুপ থাকতে পারে না, রেগে গর্জে ওঠে। নিজের ছেলের নামে এমন কথা বলতে একবারও বিবেকে বাধে না? আমি শুধু সিন্ডারের সাথে দু একটা কথা বলেছিলাম, এতে কি থেকে কোথায় নিয়ে যাচ্ছ কথাটা? শাক দিয়ে আর মাছ ডেকে কি লাভ? অনামিকা ওই তালে বনলতাকে নিচু করতে রাজের সামনে বলে ওঠে। অপু নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে অনামিকার দিকে তাকিয়ে বলে, সবাই তোমার মতন না, সব মেয়েকে নিজের কাতারে ফেলে মেয়ে শব্দটা নষ্ট করো না। চিৎকার করে অনামিকা, অপু। রাজ বনলতার মাথায় হাত বুলিয়ে ধীর স্বরে কাঁদতে বারণ করে। বনলতা চুপ করে না, ফুপিয়ে যায়। বনলতা কিছুটা চুপ করলে রাজ নিজের থেকে ছাড়িয়ে ধীর পায়ে গিয়ে ঘরে রেখে আসে। রাজ নিজের গম্ভীর স্বরে বেশি না, দু চারটে কথা বলে, বাড়িটা আমার, আমার যেখানে যা ইচ্ছা তাই করব। কারো কথা শোনার ছেলে রাজ নয়। অপু, নিজের ঘরে যা, পরে কথা হবে। অপু ঘাড় নেড়ে চলে যায়। রাজ তারপর বলে, আর মিস্ট্রেস মালিকা? মালিকা দেবী চমকে তাকান। রাজ বাঁকা হেসে বলে, নিজেকে আর কত নিচে নামাবেন? রূপ তো আপনারও আছে। কিছু সময় আগে লতা পাতাকে যা কাজ করতে বলেছিলেন সে কাজ নিজে এবং নিজের বোনদিকে নিয়েও শুরু করে দিতে পারেন, কিন্তু আপনাদের যা টাকার খিদে। রাজ, মুখ সামলে কথা বলো। একদম আওয়াজ হবে না। লজ্জা করে না অমন হাঁটুর বয়সী মেয়েটার সাথে নোংরা ব্যবহার করতে? ভুলে যাবেন না, আপনিও কিন্তু ওই লেভেলেরই মানুষ যাদের সাথে বাচ্চা মেয়েটাকে তুলনা করছিলেন। নেক্সট যেন এমন না দেখি। আজকের দিনটা আমি কোনো ঝামেলা চাইছি না। আজ অন্তত নিজের কুরুচি মন্তব্য বন্ধ করুন। রাজ পিছু ফিরে যাওয়ার সময়
অনামিকা রাগে বলে ওঠে, একটা মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করার পর সেই মেয়ে কি আর ছোট থাকে? তার ভাসানিতেও থাকে না আর সে ছোটও থাকে না। রাজ বলছিলাম কি? রাজ পিছু ঘুরে শান্ত শীতল চোখে মালেখা দেবীর দিকে তাকিয়েই বলে, পতিতা পল্লীর মেয়ে কিনা এখন রাজ সিংহানিকে বাঁকা কথা শোনায়? ওয়াও, অ্যামেজিং! আমার তো ওই মিথ্যেবাদী মেয়ের মুখের দিকে তাকাতেই ঘেন্না হয়। তাই আপনাকে বলছি, সবাইকে নিজের মতন ভাবতে না করবেন। সে আমার পবিত্র ফুল, তার নামে কুমন্তব্য বরদাস্ত করব না। অন্তত আজকের দিনে কোনো সিনক্রেট চাই না। মালিকা দেবী বাঁকা হেসে বলে, রাজ, তোমার জন্য একটা সুখবর আছে। রাজ ভুরু কুঁচকে চাইতেই মালিকা দেবী বলেন মালিকা দেবী বলেন, তোমার প্রাণপ্রিয় দিদুন আসছেন, তার তীর্থ শেষ হয়ে গেছে। খুব সম্ভবত আজকে রাতে ফিরছেন। রাজার চক্ষু চড়ক গাছ। পৃথিবীতে মায়ের পর যদি কাউকে ভালোবাসে এবং সম্মান করে তবে সেটা হচ্ছে রাজের দিদুন। রাজকে ভাবতে দেখে মালিকা দেবী বলেন, কি খবরটা দিয়ে চমকে দিলাম তো? এখন কি হবে? ওই রাজদার মেয়ের ঠিকানা কি হবে তবে? রাজবেটা বলি কি, ওই মেয়েকে কোনো অনাথ আশ্রমে রেখে আসো। আসলে চিন্তার বিষয়, রাজ কি পরিচয় দেবে বনলতার? রাজের দিদুন স্বপ্না দত্ত। সে যে বনলতাকে মেনে নেবেন না যদি বনলতার আসল পরিচয় জানতে পারে। তবে রাজ যদি কাউকে ভয় করে তো ওই বৃদ্ধ মহিলাকেই করে। যেমন সম্মান তেমন তার আজ্ঞা যথাযথ পালন করে। রাজকে ভাবতে দেখে অনামিকা ও মালিকা দেবী চোখে চোখে ইশারা করে কেটে পড়ে। রাজও ধীর পায়ে এগিয়ে যায় নিজ ঘরে। ঘরে প্রবেশ করেই নজরে আসে বনলতা। ফর্সা মুখে কান্নার ছাপ স্পষ্ট, গালগুলো লাল টমেটো হয়ে গেছে, নাক লাল। রাজ নিজের পকেটে হাত ঢুকিয়ে পর্যবেক্ষণ করে বনলতাকে। বনলতা ঘরে কারো উপস্থিতি লক্ষ্য করে সামনে তাকাতেই রাজের দৃষ্টির সাথে দৃষ্টি মেলে। রাজ কিছু বলার আগেই বনলতা ছুটে গিয়ে রাজের সামনে দাঁড়িয়ে বলে, বিশ্বাস করুন, আমি আমি ওই লোকটার সাথে যেচে কথা বলিনি। আমি বাজারের মেয়ে নই। আমি ওই লোকটাকে ফাঁসাতে চাইনি। এই যে শুনছেন, শুনুন কিছু। রাজমুখে কিছু না বলে আপন পরের পার্থক্য করতে শেখো। এতটা নির্বোধ নও তুমি। একটা ছেলের চোখের ভাষা বুঝবে না? কে কোন নজরে দেখে সেটা নিশ্চয়ই বোঝো। যাই হোক, কথা বাড়াতে চাইছি না, ব্যাগ গোছাও। বনলতা অবাক হয়ে যায়। ব্যাগ? ব্যাগ কেন? আমি কোথায় যাব? আপনি ওই বদমানুষ দুজনের কথা বিশ্বাস করে আমাকে বার করে দিচ্ছেন? বনলতা ফুঁপিয়ে ওঠে। রাজের পায়ে পড়ে বলতে থাকে, ও বাবু, আমার সাথে এমন কইরেন না। আমি কই যাব? কেউ নাই যে আমার। এখন আপনি আমায় বার করে দিলে তো শিয়াল কুকুর ছিঁড়ে খাবে গো।